আসসালামু আলাইকুম। তো তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বায়োলজিতে মানে যতগুলো অধ্যায় আছে আমি আমার ক্লাস শুরু করার আগে তোমাদেরকে অধ্যায়গুলো সম্পর্কে একটা ধারণা দিব। অর্থাৎ আমি তোমাদেরকে প্রতি অধ্যায় সম্পর্কে বলবো যে এই অধ্যায়তে এই জিনিসটা বলছে, ওই জিনিসটা বলছে। তো আমি এগুলো যদি তোমাদেরকে আগে বলে দিই তাহলে তোমাদের অধ্যায় সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, কারণ আমি মূলত তোমার আগেই বলছি যে আমি তাদেরকে টার্গেট করে আমার ভিডিওগুলো বানাচ্ছি যারা একদম নতুন এসএসসি এইচএসসি তে উঠছে। তো আমি সেই সিকোয়েন্সে আসলে ভিডিওটা বানাইছি, তো তাদের তো বায়োলজি বই সম্পর্কে কোনো ধারণা নাই। তো একবার ধারণা নেওয়ার জন্য তাদের বইটা পুরো একবার পড়তে হবে। বাট আমি যদি তোমরা যদি আমার এই ভিডিওটা ধরো, আমি গতকালকে তোমার বোটানি তোমার 12টা অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা দিয়ে দিছি, পুরা 2 ঘন্টার একটা ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিওটা লেন্থি হয়েছে, বাট তুমি যদি পুরা বইটা একবার রিডিং করো, তোমার বায়োলজি ফার্স্ট পেপার পুরা বইটা যদি একবার রিডিং করো, তুমি দেখবা তুমি যদি একটা না পড়ো তাও তোমার অ্যাটলিস্ট 1 সপ্তাহ মতো টাইম লাগবে। বাট তুমি যদি আমার ওই 2 ঘন্টার ভিডিওটা দেখো, তাও মানে আমার ভিডিওটা যদি দেখো তাহলে তোমার 2 ঘন্টা যাবে। বাট কি হবে, তুমি ফার্স্টবার পড়লে আসলে ফার্স্টবার পড়লে আমরা আসলে ওরকম ভাবে তোমার পড়াটা হয় না, মানে মনে থাকে না। তুমি মানে বিগিনার স্টার্টার, তোমরা 11-12 নতুন উঠছো, এই জিনিসটা এখনো বুঝতে পারবে না। বাট যখন বই পড়বা তখন বুঝতে পারবে আসলে। ধরো এই অধ্যায় পড়তেছে, এমনকি একটা অধ্যায়ই তুমি হলো মানে ফার্স্ট পার্ট পড়ছো, সেকেন্ড পার্ট পড়ছো, ফার্স্ট পার্ট কিছু মনে নাই, তোমার কি মনে থাকে যে এই অধ্যায়টা আমি এই জিনিসগুলো পড়ছি, ওই জিনিসগুলো পড়ছি, ওই জিনিসগুলো পড়ছি। এমনি করতে করতে যদি তোমরা একবার মানে ভালো মতো পড়ো, তাও তোমার মাথায় ওই জিনিসটাই থাকবে যে এই অধ্যায়তে আমি এই জিনিসটা বসছি, ওই জিনিসটা বসছি, ওই জিনিসটা বসছি। এতটুকুই তোমাদের মাথায় থাকবে, এর থেকে বেশি কিছু থাকবে না। তো আমি সেই জিনিসটা মাথায় রেখে আমার এই ভিডিওটা মানে এই ভিডিওগুলো বানাচ্ছি, যে তোমরা খামাখা কষ্ট করে পুরো বই পড়াচ্ছ, তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাইলেই তোমরা মোটামুটি বই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। তো তোমরা আসলে যে বইটা পড়তেছো এই বইতে কি কি আছে, আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, তো তোমরা বইয়ের সাথে একটু পরিচিত হয়ে যাবে। দেন তোমরা যখন বইটা পড়বে তাহলে তোমাদের বইয়ের সাথে মানে তোমাদের মনে হবে হ্যাঁ আমরা কিছু একটা পড়তেছি, আমি জিনিসটা সম্পর্কে জানি, হ্যাঁ আমি তো জানি যে এখানে এইটা আছে, এইটা আছে, ওইটা আছে। তোমরা একটা মেন্টাল, একটা সাইকোলজিক্যাল মেন্টাল একটা প্রিপারেশন তোমাদের থেকে যাবে। ওই জিনিসটা মাথায় রেখে মূলত আমার এই ভিডিওগুলো বানানো। তো আমি বোটানির আমি ভাবছিলাম জিনিসগুলো একটু ছোট হবে, বাট ধরো 12টা অধ্যায় তো, আর অধ্যায়গুলো অনেক বড়। তো সবকিছু যদি প্রপারলি এক্সপ্লেন করতে যাই তাহলে একটু টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। তো আমি তোমার বায়োলজি ফার্স্ট পেপারটা কভার করছি, ওইখানে আমি তোমাদেরকে মোটামুটি বলে দিচ্ছি যে মানে এই অধ্যায়তে এটা আছে, ওইটা আছে, ওইটা আছে। তো ওইটা মানে মূলত একটা পুরো ভিডিও কভার করছে। তো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে যেহেতু বায়োলজি ফার্স্ট পেপার বলছি, এখন আমি তোমাদেরকে বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ আমাদের যে জুওলজি পার্টটা আছে ওইটাতেও তোমার 12টা অধ্যায় আছে। তো আমি তোমাদেরকে ওই 12টা অধ্যায় সম্পর্কে একটা ধারণা দিব, যে এই অধ্যায়তে এই জিনিসটা সম্পর্কে বলছে, ওই অধ্যায়তে ওই জিনিসটা সম্পর্কে বলছে, ওই অধ্যায়তে ওই জিনিসটা সম্পর্কে বলছে। তো এটা সম্পর্কে আমি তোমাদের পুরো একটা ধারণা দিব। তো আজকের ভিডিওটা মূলত তোমার মানে হবে তোমার এই জুওলজি বা বায়োলজি সেকেন্ড পেপারের 12টা অধ্যায় সম্পর্কে তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা। এই হলো আজকের ভিডিও। তো কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি। তো কি বায়োলজি সেকেন্ড পেপার, যেটাকে তোমার জুওলজি বলা হয়। জুওলজি বলা হয়, বাংলায় কি বলা হয়, বাংলায় হলো প্রাণী বিজ্ঞান বলা হয়। প্রাণী বিজ্ঞান বা জুওলজি। তো তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে মূলত কি নিয়ে আলোচনা করা হয়, প্রাণী। প্রাণী কারা? আমরা মূলত প্রাণী বলতে কি বোঝাই, মানুষ, তারপরে হলো তোমার ওই বিভিন্ন প্রাণী আছে, গরু ছাগল বিড়াল কুকুর পাখি, এরা হলো প্রাণী। তো হ্যাঁ, ওই প্রাণী সম্পর্কে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি এই অধ্যায়টা মানে শুরু করো, তো শুরুতে তোমরা 2টা অধ্যায় পাবা। তো অধ্যায় 2টা সম্পর্কে একটু বলি। 1 নাম্বার অধ্যায় আর 2 নাম্বার অধ্যায়। তো প্রথমে আসি 1 নাম্বার অধ্যায়। তো 1 নাম্বার অধ্যায়তে মূলত আসলে কি বলা হয়েছে, এই 1 নাম্বার অধ্যায়তে তোমার এই অধ্যায়টাও মূলত তোমার প্রাণীর উপরে, মানে মূলত এটা তোমার ওই প্রাণীকে বেস করে এই অধ্যায়টা বানানো। তো এই অধ্যায়টা তোমার কি বলা হয়েছে, প্রাণী শ্রেণীকরণ, মানে এটা মূলত এই অধ্যায়টা মূলত তোমার শ্রেণীকরণ, এই জিনিসটার উপরে মানে মূলত এই অধ্যায়টা করা। শ্রেণীকরণ বা শ্রেণী বিভাগ বলতে পারো, ইংলিশে তোমার ক্লাসিফিকেশন বলে। এই ক্লাসিফিকেশনটা কিসের, এই ক্লাসিফিকেশনটা হলো তোমার প্রাণী, এটা উদ্ভিদের না, এটা তোমার প্রাণীর ক্লাসিফিকেশন, প্রাণীর ক্লাসিফিকেশন। এখন তোমাদেরকে একটু বলি যে মানে অধ্যায়টা সম্পর্কে বলি। তো তোমরা যখন অধ্যায়টা শুরু করবা, তো অধ্যায়তে মূলত তোমার কি মানে অধ্যায়ের শুরুতে তোমার প্রাণীর কিছু বৈশিষ্ট্য দেয়া থাকবে। প্রাণীর কিছু বৈশিষ্ট্য দেয়া বলতে মানে মানে জিনিসটা একটু প্রপারলি বলি, তোমরা যখন ক্লাস 9-10-এ পড়তা তখন তোমরা একটা জিনিস পড়ছিলে যে আমাদের প্রাণীকে 9টি মানে আমাদের প্রাণী জগৎকে 9টি পর্ব বা ফাইলামে ভাগ করা হয়েছে। 9টি পর্ব বা ফাইলামে ভাগ করা হয়েছে। তো এটা সম্পর্কে আমরা 9-10-এ, এটা 9-10-এ না 8-এ,
মানে এইটে বোধ হয়, এইটে বা নাইনটিনে কোনো এক জায়গায়, আমার একটা এক্স্যাক্টলি মনে নাই, আমরা পড়ছি যে 9টা ফাইলাম আছে। তো ওই এই যে এই অধ্যায়টা মূলত ওই 9টা ফাইলামের উপরে বেস করে অধ্যায়টা বানানো। অধ্যায়টা মানে কিরকম ভাবে বানাইছে, এরা প্রথমে কিছু ইনফরমেশন দিছে যে প্রাণী সম্পর্কে, কিছু ইনফরমেশন দিছে যে প্রাণী বিজ্ঞানের জনক কে, এরকম হালকা পাতলা কিছু ইনফরমেশন দিছে। দেন এরা ভিতরে ঢুকছে, তো এরা হলো ভিতরে ঢুকলো, ঢোকার পরে কি হয়েছে, ভিতরে তোমার প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে। প্রাণীর কিছু বৈশিষ্ট্য বলতে মানে কিছু কমন বৈশিষ্ট্য, যেমন বৈশিষ্ট্যগুলো একটু বলি। তোমার হলো সিলোম, অনসোলায়ন, তারপরে হলো তোমার সিলোম, অনসোলায়ন, তারপরে তোমার প্রতিসাম্যতা, এরকম কিছু কিছু মানে ক্যারেক্টারিস্টিক, যেটা মানে এই ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তোমার বলছে। দেন বলছে যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলার আবার বিভিন্ন প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদটা মানে এই যে সিলমের 3টা প্রকার আছে, তো এই 3টা প্রকারের ভিতরে তোমার এই 9টা ফাইলামে তোমার ধরো সিলমের 3টা প্রকার, একটা হলো অ্যাসিলোমেট, আরেকটা হলো সিউডোসিলোমেট, আরেকটা হলো ইউসিলোমেট। তো এই যে 3টা প্রকারের ভিতরে ওই 9টা ফাইলামকে ভাগ করে দিচ্ছে, যে এই 9টা ফাইলামের এই প্রথম 2টা হলো অ্যাসিলোমেটে বললো, একটা হলো সিউডোসিলোমেটে বললো, আর কিছু কয়েকটা কিসে বললো, আর কয়েকটা হলো তোমার ইউসিলোমেটে বললো। এরকম ভাবে ওরা ভাগ করে করে, শুধু সিলোমের ক্ষেত্রে না, তোমার প্রতিসাম্যতা আসবে, তারপরে হলো তোমার অঞ্চলায়ন আসবে, তারপরে আরো বিভিন্ন কিছু আছে, খণ্ডকায়ন, এরকম বিভিন্ন কিছুতে এরকম এরা ভাগ করে দিছে। তো এরকম এরা মনে হয় তোমার 10 থেকে 12টা এরকম কিছু মানে বৈশিষ্ট্য এরা মানে এক করছে, এক করে এরকম বিভিন্ন মানে পর্বগুলাকে ভাগ ভাগ করে ওইখানে তোমার মানে দিয়ে দিছে যে এটা এর ভিতর পরে, ওইটা ওর ভিতর পরে, ওইটা ওর ভিতর। তো মোটামুটি এই জিনিসটাই তোমার প্রথম পার্টে, এই অধ্যায়ের প্রথম পার্টে তোমার আলোচনা করা হয়েছে। দেন এই অধ্যায়ে তোমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, অর্থাৎ সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে মূলত কি বলা হয়েছে, সেকেন্ড পার্ট মূলত আমাদের যে 9টা ফাইলাম বা পর্ব আছে, এই 9টা ফাইলাম বা পর্ব সম্পর্কে তোমার আলোচনা করা হয়েছে। কিভাবে আলোচনা করছে, ধরো আমরা মোটামুটি একটা আমাদের একটা পরিচিতি আছে যে এই 9টা ফাইলাম বা পর্ব কি, তোমরা জানো অনেকেই। পরিফেরা, নিদারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, মলাস্কা, আর হলো কর্ডাটা, এই হলো তোমার 9টা ফাইলাম বা পর্ব। তো ওরা কি করছে, ওরা হলো তোমার এই মানে এই সেকেন্ড পার্টে কি বলছে, একটা করে তোমার হলো ফাইলাম বা পর্ব নিছে। দেন হলো তোমার ওইটার অনেকগুলা বৈশিষ্ট্য দিছে এবং লাস্টে ওইটার উদাহরণ দিছে। এরকম ভাবে তোমার হলো মানে ধরো প্রথমে স্টার্টিং তোমার পরিফেরা থাকলো, তো প্রথমে পরিফেরা সম্পর্কে কিছু বললো, দেন লেখা থাকবে তোমার পরিফেরার বৈশিষ্ট্য, দেন পরিফেরার বৈশিষ্ট্যগুলো দেয়া থাকবে। তো ওরা একটা সিকোয়েন্সে বৈশিষ্ট্যগুলো দিছে, মানে কিছু কিছু মানে কি বলবো কমন টার্ম ইউজ করছে, যেমন লার্ভা, পরিফেরার লার্ভা কি, দেন হলো পরিফেরার জন্মটা কিভাবে হয়, দেন পরিফেরা কোথায় বাস করে, পরিফেরা মানে কিভাবে খায়, কিভাবে এইটা করে ওইটা করে, মানে মোটামুটি তোমাদেরকে পরিফেরা সম্পর্কে ওরা একটা ধারণা দেওয়ার ট্রাই করছে। পরিফেরার দৈহিক গঠন কি, দেন হলো বৈশিষ্ট্য শেষ করার পরে তোমার এই যে পরিফেরা যে পর্ব, তো এর ভিতরে তো অনেক প্রাণী আছে। তো ওরা একটা মানে মূলত তোমার এই কয়েকটা মানে ছবি দিয়ে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিছে যে এইটা পরিফেরার মধ্যে পড়ে, ওইটা পরিফেরার মধ্যে পড়ে, ওইটা পরিফেরার মধ্যে পড়ে। এরকম ভাবে সেম ওয়েতে তোমার নিদারিয়াতেও সেম কথা, যে তোমার নিদারিয়াতেও ওই প্রথমে হলো ওই বলছে নিদারের সম্পর্কে কিছু, দেন নিদারিয়ার বৈশিষ্ট্যগুলো দিয়ে আছে, দেন নিদারিয়ার ভিতরে যারা আছে তাদের একটা উদাহরণ দিয়ে আছে। এই সেম ওয়েতে তোমার প্লাটিহেলমিনথেস, তারপরে নেমাটোডা, তারপরে মলাস্কা, তারপরে আর্থ্রোপোডা, তারপরে ইকাইনোডার্মাটা, এই পর্যন্ত একদম সেম ওয়েতে তোমার একটা পৃষ্ঠায়, জাস্ট একটা পৃষ্ঠায় একটা পুরো একটা সিকোয়েন্স অনুযায়ী প্রথমে একটা ইনফরমেশন দিছে, দেন বৈশিষ্ট্য দিছে, দেন হলো উদাহরণ দিছে। এরকম করতে করতে তোমার ইকাইনোডার্মাটা পর্যন্ত চলে গেছে, অর্থাৎ ওরা অলরেডি মানে 8টা ফাইলাম কভার করে ফেলছে। বাট তোমার 9 নাম্বার ফাইলাম যেটা কর্ডাটা, কর্ডাটা মূলত আমাদের ফাইলাম, মানে এর ভিতরে তোমার মানুষ পড়ে, প্রাণী পড়ে, পাখি পড়ে, উভচর পড়ে, ব্যাং ট্যাং এইগুলা পড়ে। তো এটার ধারণাটা আবার একটু বৃহৎ টাইপের, মানে বৃহৎ টাইপের বলতে এই মানে কর্ডাটা এর ভিতরে আবার তুমি প্রকারভেদ পাবা, এর ভিতরে তুমি বিভিন্ন তোমার হলো এই কর্ডাটাকেও আবার তোমার 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায় কি কি, তোমার ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, আর হলো ভার্টিব্রেটা। আবার এই ভার্টিব্রেটাকেও আবার 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে ভাগ করে আবার ওই মানে 2 ভাগের ভিতরে 1 ভাগকে আবার 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগের ভিতরে তোমার ওই যে কর্নিকথিস, তারপরে তোমার অ্যাক্টিনোপটেরিগি, সার্কোপটেরিগি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, ম্যামালিয়া, অ্যাভেস, এগুলো আছে। তো ম্যামালিয়ার ভিতরে আবার আমরা আছি। তো এই জিনিসগুলা তোমার একদম সব বিস্তারিত বলা আছে, যে ওইখানে তোমার প্রথমে কড ডাটার একটু বৈশিষ্ট্য দিছে, যে মানে মূলত কি কড ডাটা, এই যে বাকি 9টা যে ফাইলাম আছে এটা হলো নন কড ডাটা। অর্থাৎ কড ডাটা শব্দের মানে কড ডাটা শব্দের অর্থ হলো তোমার মেরুদণ্ড, মানে যাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ড যুক্ত প্রাণী, এরকম কিছু একটা বোঝায়। আর নন কড ডাটা বলতে যাদের মেরুদণ্ড নাই। তো তোমার আগে তুমি যেই 8টা ফাইলাম বলছো পড়ছো, তো এদের ভিতরে যত প্রাণী আছে কারোরই মেরুদণ্ড নাই, আর কড ডাটার মেরুদণ্ড আছে। তো এইখানে একটা মানে জেনারেল একটা ক্লাসিফিকেশন করা যায় কড ডাটা আর নন কড ডাটা। নন কড ডাটার ভিতরে তুমি 9টাকে ফেলাই দিলে, আর কড ডাটা তো কড ডাটা।
তো এখানে তোমার ওইখানে আরেকটু বলা আছে, মানে কড ডাটার ওইখানে তোমার বলা আছে যে নন কড ডাটাদের এই এই জিনিস এইভাবে আছে, আর কড ডাটাদের এই এই জিনিস এইভাবে আছে। অর্থাৎ নন কড ডাটাদের মানে যেখানে যেই জিনিস আছে আমাদের উল্টা, মানে আমরা নন কড ডাটা পুরোপুরি হলো বিপরীত টাইপের জিনিস, মানে আমরা বিপরীত, পুরাপুরি আমরা বিপরীত। তো ওই জিনিসটাই তোমার ওইখানে বলা আছে যে এরকম একটা মানে পার্থক্য করে দিছে যে নন কার্ড ডাটা এরকম, আর কর্ড ডাটা হলো এদের থেকে পুরো বিপরীত। দেন তোমার কর্ড ডাটার বৈশিষ্ট্য দিল, দেন হলো কর্ড ডাটার প্রকার ভেদে গেছে ইউরো কর্ড ডাটা, সেফালো কর্ড ডাটা, ভার্টিব্রাটা। দেন ওইখানে আবার তোমার ইউরো কর্ড ডাটার বৈশিষ্ট্য উদাহরণ, সেফালো কর্ড ডাটার বৈশিষ্ট্য উদাহরণ, ভার্টিব্রাটার বৈশিষ্ট্য উদাহরণ এমনি দিয়ে আছে। দেন ভার্টিব্রাটার প্রকার ভেদে গেছে, প্রকার ভেদের ভিতরে দুইটা প্রকার ভেদ আছে, ওই প্রকার ভেদ গুলো আলোচনা করে। দেন ওই যে একটার ভিতরে আবার আমাদের ওই পাঁচটা মানে ভার্টিব্রাটাকে তোমার দুই ভাগে ভাগ করা যায়। দেন ওই দুই ভাগের ভিতরে এক ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়, এই পাঁচ ভাগের ভিতরে তোমার এই যে কন্ডিকথিস, অ্যাক্টিনোটোরি এইগুলো আছে। দেন সেম ওয়েতে তোমার এই হলো কন্ডিকথিসের, মানে কন্ডিকথিসের ওইরকম বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ দিয়ে আছে। দেন হলো সার্কোপটেরিকির বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ দিয়ে আছে, অ্যাক্টিনোপটেরিকির বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ দিয়ে আছে, অ্যাভিজের বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ দিয়ে আছে। দেন হলো তোমার ম্যামেলিয়ার বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ দিয়ে আছে। তো এইগুলা মূলত তোমার আলোচনা করা হয়েছে। দেন তোমার ম্যামেলিয়াকেও আবার তিন ভাগে ভাগ করা যায়, তো ওই তিন ভাগ সম্পর্কে আরো আলোচনা করছে। মানে মূলত তোমরা অধ্যায়টার নাম শুনলেই বুঝতে পারবে যে অধ্যায়টার নাম হলো শ্রেণীকরণ। শ্রেণীকরণ বলতে তোমার এই যে প্রকারভেদ, তো এই অধ্যায়তে তুমি শুধু প্রকারভেদই পাবা, মানে এটাকে এত প্রকারে ভাগ করা হয়েছে, এই ভাগের বৈশিষ্ট্য কি, এটাকে এইভাবে ভাগ, এই ভাগের বৈশিষ্ট্য কি, এইভাবে মানে মূলত তোমার অধ্যায়টা শেষ করা হয়েছে, মানে সব প্রকারভেদ আর বৈশিষ্ট্য। তো তুমি মানে আমার কথা শুনেও মানে বুঝতে পারছো যে আমি এখানে যা বললাম তোমার নয়টা নয়টা ফাইলামের বৈশিষ্ট্য, তার ভিতরে আবার ভার্টিব্রাটারে তিনটা আছে, তার মানে আরো বারোটা, বারোটা মানে বারোটা জিনিসের বৈশিষ্ট্য, বারোটার ভিতরে আরো দুই পাঁচ, তার মানে প্রায় 20টা জিনিসের বৈশিষ্ট্য তোমার পড়া লাগবে। আর বৈশিষ্ট্য তোমার প্রতিটার বৈশিষ্ট্য দেখবা 10টা মতো বৈশিষ্ট্য দেয়া আছে। তার মানে কি, তার মানে তোমার 20 × 10 মানে 200টা না হলেও তোমার অ্যাটলিস্ট 150টা বৈশিষ্ট্য এখানে তুমি পাবা। তো তো 150টা বৈশিষ্ট্য একটা অধ্যায়তে তোমার পড়া লাগতেছে, তার মানে জিনিসটা একটু কঠিন লাগবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে তোমার ফার্স্ট দিকে এই অধ্যায়টা পড়তে কঠিন লাগবে, মানে এই অধ্যায়টা আসলেই মানে তুমি এই জুওলজি বইয়ের ওয়ান অফ দা কঠিন চ্যাপ্টার। কারণ এতগুলা বৈশিষ্ট্য একসাথে মাথায় রাখা খুবই কঠিন। প্লাস এগুলো তো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের আগে ওই যে সিলম, প্রতিসাম্য এগুলো আছে, ওর উদাহরণ আছে, ওইখানেও একটা টপিক আছে। তো সব মিলাই অধ্যায়টা আসলে একটু কঠিন হয়ে যায়। বাট অধ্যায়টা কি, অধ্যায়টা আসলে তোমার অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এখান থেকে তোমার সিকিউ আসে, এইচএসসি তে সিকিউ আসে। তোমার যদি মেডিকেলে পরীক্ষা দাও 2 থেকে 3টা প্রশ্ন আসবে। তো অধ্যায়টার অনেক মানে বড় একটা ইম্পর্টেন্স আছে সব জায়গায়, অ্যাডমিশনে বলো, এইচএসসি তে বলো। তোমার অধ্যায়টা পড়া লাগবে। এখন অধ্যায়টা কি, তুমি অধ্যায়টা মানে প্রথম মানে এই অধ্যায়টা একটু ট্যাকটিক্স কাটাই পড়া লাগে, তোমার প্রথমত বাদ দেওয়া শেখা লাগবে। তো কিছু কিছু জিনিস বাদ দিলাম, যে আমার 150টা বৈশিষ্ট্য পড়া লাগবে না। আমার মানে ওইখান থেকে ইম্পর্টেন্ট তুমি 50 থেকে 70টা বৈশিষ্ট্য পড়লা, 50 70টাও পড়া লাগবে না, তুমি 40 50টা বৈশিষ্ট্য পড়লা। এখন 40 50টা বৈশিষ্ট্য বলতে তুমি কিছু অপ্রয়োজনীয় বৈশিষ্ট্য যেগুলো তোমার বোঝা লাগবে যে এগুলো আসলে প্রয়োজন নাই, প্রথমত ওইগুলো তোমার ডাইরেক্টলি বাদ দেওয়া লাগবে। দেন তুমি কি করতে পারো, দেন হলো তুমি মিলাই মিলাই করতে পারো। যেমন হলো তোমার হলো পরিফেরা, পরিফেরার লার্ভা হলো এই জিনিস, নিডারিয়ার লার্ভা হলো এইগুলা, তারপরে প্লাটিহেলমিনথেসের লার্ভা হলো এইগুলা। মানে এক লার্ভা বৈশিষ্ট্য দ্বারা তুমি একসাথে তোমার 9টার হলো লার্ভাই পড়ে ফেললা। তো পড়ে ফেললে কি হবে, তুমি এই লার্ভা তাহলে তোমার জিনিসটা মাথার ভিতরে গুলাবে না, একটু মুখস্থ করা লাগবে, বাট জিনিসটা তোমার মাথার ভিতরে গুলাবে না, তোমার মাথার ভিতরে থেকে যাবে। তো তুমি ওইভাবে যদি লার্ভাটা পড়ো, দেন ওইটা জাস্ট একটা বৈশিষ্ট্য হিসেবে তুমি সবার লার্ভা পড়ে ফেলে। এইভাবে কি হলো, তুমি একটা পয়েন্ট বললা, ওই একটা পয়েন্ট দ্বারা তোমার একটা পয়েন্টে তোমার হলো 10 15টা পয়েন্টের সমান। এইভাবে তুমি কমাইলে, এইভাবে মানে এইভাবে কমাইলা। তো এইভাবে মানে বিভিন্ন ট্যাকটিক্স খাটাই বা মিলাই মিলাই মানে খাটাই পড়ে তুমি মোটামুটি এই যে এই 150 থেকে 200টা বৈশিষ্ট্যকে তুমি 40 50টা বৈশিষ্ট্য আনতে পারো। দেন আরো একটা ট্যাকটিক্স খাটাইতে পারো। এদের বৈশিষ্ট্যগুলা কিরকম হয়, প্রতিটা বৈশিষ্ট্য একটা করে কিওয়ার্ড থাকে। অর্থাৎ তোমার বৈশিষ্ট্যের ওই আশেপাশে তোমার মানে জাস্ট ওই জিনিসটাকে সাজানোর জন্য আশেপাশে কিছু মানে ওয়ার্ড ইউজ করা হয়, মানে পুরা সেন্টেন্সে, বাট পুরা সেন্টেন্সের ভিতরে একটা কিওয়ার্ড থাকে। এখন তোমার মানে যদি পরীক্ষায় লাগে, মানে পরীক্ষায় স্যার কখনো তোমার ওই আশেপাশের ওই ওয়ার্ড গুলা দেখবে না, সে শুধু ওই কিওয়ার্ডটাই খুঁজবে। তো তুমি কি করবা, তোমার অত সব কিছু মনে রাখা লাগবে না, তুমি জাস্ট কিওয়ার্ড গুলা মাথায় রাখবা। কিওয়ার্ড গুলা মাথায় রাখলেও তোমার ধরো সেন্টেন্স মনে রাখা লাগবে না, কিওয়ার্ড মাথায় আসলে তুমি কিওয়ার্ডটা দিয়ে কিছু না কিছু লিখে দিয়ে আসতে পারো। আর তো কিওয়ার্ড খুঁজো, তোমাদের আশেপাশে ঠিকও না থাকে, তুমি ওই কিওয়ার্ডের জন্য কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। এরকম ভাবে তুমি পরিফেরার বৈশিষ্ট্য লাইন বাই লাইন না পড়ে জাস্ট কিওয়ার্ড গুলা পড়লো। তো কিওয়ার্ড গুলা পড়লে কি হবে, তোমার যেখানে হলো 5 7টা লাইন পড়া লাগছে, তো তুমি সেখানে 5 7টা ওয়ার্ড পড়লো। তখন তোমার জিনিসগুলো মানে মনে রাখা অনেক ইজি হয়ে যাবে। তো এরকম ভাবে তুমি করতে পারো। দেন আরো কিছু মানে ট্যাকটিস খাটাইতে পারো, যেমন হলো জিনিসটা কি, তুমি মানে তুমি পারবা না,
মানে আমি ধরো তুমি যদি কয়েকবার বইটা পড়ো দেন বুঝতে পারবে যে এই অধ্যায়টা অনেক অগোছালো টাইপের, মানে ফার্স্ট পার্টে যেইগুলো আছে ওইগুলা মানে ওরকম ভাবে আলাদা না করে দিয়ে তুমি বৈশিষ্ট্যের সাথে কিন্তু ফার্স্ট পার্টের জিনিসগুলো পড়তে পারবা বা মিলাই মিলাই পড়তে পারবা। মানে এই অধ্যায়টার মানে তোমার ধরো অনেক বড় একটা অধ্যায়, বাট ওই বড় অধ্যায়টাকে তুমি অর্ধেক করে ফেলতে পারবা মিলাই মিলাই পড়ে। মানে এই জিনিসটা পারার জন্য তোমার অনেক এক্সপিরিয়েন্স থাকা লাগবে, অনেকবার পড়া লাগবে, মাথা খাটানো লাগবে, একটা মানে বোঝা লাগবে, একটা ধারণা থাকলে ওইটা তুমি আপাতত পারবা না। তো ওইটার জন্য কি, ওটা আমি তোমার এই যে জুওলজির মানে ভিডিওগুলো যখন বানাবো তখন আমি তোমাদেরকে একদম গুছাই ওই অধ্যায়টা সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেবো। তো দিয়ে দিলে তোমরা অনেক ইজিলি অধ্যায়টা পড়তে পারবে। এই হলো তোমার ফার্স্ট মানে তোমার জুওলজির প্রথম অধ্যায়। তো অধ্যায়টা সম্পর্কে একটু আলোচনা করলাম, অধ্যায়টা কিভাবে ইজিলি পড়বা সেটাও বললাম। আর হলো মানে আরো কমানো যায় কিভাবে, ওটা তুমি যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে আরো প্রপারলি বুঝতে পারবা যে আমি কিভাবে পড়তাম, তোমাদেরকে আমি কিভাবে মানে পড়াবো, তোমরা বুঝতে পারবে। এই হলো তোমার ফার্স্ট অধ্যায়। দেন আসছি তোমার দ্বিতীয় অধ্যায়তে। তো দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায়টা কি, দ্বিতীয় অধ্যায়টা হলো আসলে এটা একটা অধ্যায় না, মানে অধ্যায় একটা দুই লেখা আছে বাট এটা আসলে তিনটা অধ্যায়ের একটা সমষ্টি। এটা হলো তোমার জুওলজি বইয়ের সব থেকে বড় অধ্যায়। তো এটা আসলে তিনটা অধ্যায়ের সমষ্টি। কেন তিনটা অধ্যায়ের সমষ্টি বলছি তোমরা নিজেরা পড়লে বুঝবা, বা আমি তোমাদের বলে দিচ্ছি। এই অধ্যায়টা আসলে তোমার মূলত আগের অধ্যায়তে কি আছে, আগের অধ্যায়তে ইনকমন মানে তোমার দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণী সম্পর্কে একটা তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিছে যে এই মানে সব প্রাণী সম্পর্কে তোমার প্রথম অধ্যায়তে বলা আছে। বাট এই অধ্যায় কি করছে, এই অধ্যায় তোমার তিনটা প্রাণীকে মানে ই হচ্ছে মানে কি বলবো, তিনটা প্রাণীকে আইডেন্টিফাই করছে। ওইখান থেকে তোমার ওই প্রথম অধ্যায় থেকে ওরা তিনটা প্রাণীকে ধরে আনছে। দেন ওই তিনটা প্রাণী তোমার পোস্টমর্টম করছে। পোস্টমর্টম করা বলতে তোমার ওই তিনটা প্রাণীর সবকিছু মানে ওরা কি খায়, কিভাবে ঘুমায়, কিভাবে ওদের জনন হয়, ওদের দৈহিক গঠন কিরকম, মানে ওদের সবকিছু মানে A to Z মানে যা কি মানে যত কিছু আছে সবকিছু এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে। তো আগে আমাদের জানা লাগবে ওই তিনটা প্রাণী কি কি। তো তোমার প্রথম প্রাণীটাকে কি বলে, প্রথম প্রাণীটাকে হাইড্রা বলে। এখন তোমরা অনেকে হাইড্রার সাথে পরিচিত না, আমি বলতেছি। দেন দ্বিতীয় প্রাণীটা কি, দ্বিতীয় প্রাণীটা হলো ঘাস ফড়িং। তো ঘাস ফড়িং সম্পর্কে আমরা সকলেই পরিচিত, এটা ঘাস ফড়িং। আর তৃতীয় প্রাণীটা কি, তৃতীয় প্রাণীটা হলো তোমার রুই মাছ। রুই মাছ সম্পর্কেও আমরা সবাই পরিচিত, রুই মাছ কি। এই হলো তোমার তিনটা, তোমার হলো হাইড্রা, ঘাস ফড়িং আর রুই মাছ। তো প্রথমে আসি তোমার হাইড্রাতে। তো তোমাদের এই মানে মানে এই তিনটা প্রাণী নিয়ে তোমার মূলত এই অধ্যায়টা, মানে প্রতিটা মানে এই অধ্যায়টি তিনটা প্যারা মানে তিনটা প্যারা টাইপের, মানে অধ্যায়কে তিন ভাগে ভাগ করা যায়। তোমার হাইড্রা নিয়ে এক প্যারাতে, ঘাসফড়িং নিয়ে আর রুই মাছ নিয়ে। দেন প্রথমে তোমার হাইড্রাতে আসি। তো আমরা অনেকে আসলে হাইড্রা সম্পর্কে জানি না যে হাইড্রা জিনিসটা আসলে কি। তো তোমাদেরকে আগে বোঝাই যে হাইড্রা জিনিসটা কি। তো তোমাদেরকে আগের মানে এই যে আগের অধ্যায় সম্পর্কে যখন আলোচনা করছিলাম দেন মানে তোমরা যদি মানে আমার কথাগুলো প্রপারলি শুনো, তোমাদের একটা মানে মানে আমি একটা ওয়ার্ড বলছিলাম হলো নিদারিয়া। নিদারিয়া কি, নিদারিয়া হলো একটা ফাইলাম, যেটা হলো মানে তোমার প্রথম ফাইলাম পরিফেরাস, সেকেন্ড ফাইলাম কি নিদারিয়া। তো এই যে নিদারিয়া ফাইলাম আছে, তো এটা তো একটা ফাইলাম, তো এর ভিতরে অনেক প্রাণী আছে। তো নিদারিয়ার ভিতরে তোমার মানে তুমি চিনবাই এরকম একটা প্রাণী হলো তোমার জেলিফিশ। তো জেলিফিশ, যে জেলিফিশ হলো তোমার নিদারিয়ার ভিতরে, মানে মেইনলি জেলিফিশই তোমার নিদারিয়াটা তৈরি করে, মানে নিদারিয়ার ভিতরে মেইনলি জেলিফিশ গুলাই থাকে। তো জেলিফিশ ব্যতীত আরো কিছু প্রাণী আছে। তো এর ভিতরে এই মানে এই প্রাণীগুলোর ভিতরে একটা হলো হাইড্রা। তো প্রথম কথা বলি, হাইড্রা মূলত আমাদের এই যে পুকুর, নদী এই জায়গাতেই পাওয়া যায়, বাট আমরা দেখতে পাই না কারণ এই জিনিসটা অনেক বেশি ছোট, অনেক বেশি ছোট, এই কারণে আমরা দেখতে পাই না। এখন হাইড্রাটা আসলে কিরকম আমি তোমাদেরকে একটু দেখাই। ধরো মানে আমি অত ভালো ছবি আঁকাইতে পারি না, তো তোমাদেরকে একটু বলি। মানে ধরে নাও মানে অনেকটা এরকম, মানে আসলে এরকম না, মানে আর একটু সুন্দর হইতে পারতো, বাট আমি অত ভালো ছবি আঁকাইতে পারি না। এই জন্য মানে এটা একটু ধরো মানে হাইড্রাটা আসলে কিরকম, তুমি জেলিফিশ তো চিনো, তো অনেকটা জেলিফিশেরই মতো, বাট ওটা একটু লম্বা হয়। আর চারপাশে এই যে এরকম সুট টাইপের, মানে ওদের ওটাকে কোর্সিকা বলে। তো চারপাশে এরকম কোর্সিকা টাইপের আছে। তো এটা হলো তোমার মূলত তোমার হাইড্রার মানে বেসিক যে গঠনটা এরকম, যে ওদের একটা বডি থাকবে। আর ও আছে এখানে একটা পাদচাকতি থাকে, মানে এখানে একটু গোল টাইপের থাকে, এটা মানে এদের পা বলতে পারো, আর এটা এদের বডি বলতে পারে, আর এটা এদের কোষিকা। এই হলো তিনটা জিনিস, মানে এই তিনটা জিনিসটা মানে এদের বেসিক একটা স্ট্রাকচার। তো তোমরা মানে মানে হাইড্রাটা আসলে দেখতে এরকম হয়, আর এটা অনেক ছোট হয়, এই জন্য আমরা মানে সচরাচর মানে ওরকম ভাবে আমাদের চোখে বাঁধে না, বাঁধলেও আমরা বুঝি না যে আসলে জিনিসটা কি, আমরা এটাকে পোকা টোকা এরকম কিছু ভেবে ছেড়ে দিই। মানে ভাবি যে এটা এই কিছু মানে পোকা টোকা এরকম কিছু হবে, বাট এটা মূলত হাইড্রা থাকে। তো এই হলো তোমার মূলত হাইড্রা।
তো হাইড্রা সম্পর্কে তোমার এই অধ্যায়তে তোমার হাইড্রা একদম A to Z যা কিছু আছে সব সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি কি আলোচনা করা হয়েছে তোমার প্রথমে বলছে যে হাইড্রা কে আবিষ্কার করছে, হাইড্রার নামকরণ কে করছে, হাইড্রা সম্পর্কে হালকা পাতলা মানে হাইড্রা নামটা কেমনে হলো, এরকম হালকা পাতলা বলছে। দেন তোমার কি বলছে, দেন তোমার হাইড্রা শ্রেণীবিভাগ মানে কয় টাইপের হাইড্রা পাওয়া যায়। তো মূলত 3 টাইপের হাইড্রা পাওয়া যায়, তো ওই 3 টাইপ সম্পর্কে হালকা পাতলা বলছে, এরা কি খায়, মানে এটা মূলত তোমার একটা মানে মোটামুটি হাইড্রা সম্পর্কে একটা হালকা ছোট একটা ধারণা তোমার প্রথমেই দিয়ে রাখছে। দেন কি বলছে, দেন হলো তোমার হাইড্রার দৈহিক গঠনে গেছে, যে হাইড্রা তো মূলত 3টা পার্ট থাকে, এদের এই যে বডিটা, দেন হলো এটাকে পাদচাকতি বলে, আর এটা হলো কোষশিরা। এই 3টা অংশ, তো এই 3টা অংশ সম্পর্কে বলছে যে পাদচাকতি মানে গঠনটা কিরকম, এটা কিসে কিসে সাহায্য করে, দেন দেহ মানে এদের দেহ মানে মূল যে দেহ, ওই দেহের কাজ কি, দেন এদের কোষশিকার কাজ কি, এগুলো সম্পর্কে হালকা পাতলা বলছে। দেন বলার পরে এদের মানে এদের দেহকে মূলত মানে 2টা স্তর আছে, মানে এদের যে বাইরের স্তর, এদের দেহের যে বাইরের স্তর, এটাকে মূলত তোমার এপিডার্মিস বলে, আর ভিতরে আরেকটা স্তর আছে, ভিতরের স্তরকে তোমার কি বলে, ভিতরের স্তরকে তোমার হলো ভিতরের স্তরকে তোমার গ্যাস্ট্রোডার্মিস বলে, অর্থাৎ এদের দেহের বাইরের স্তরকে এপিডার্মিস বলে আর ভিতরের স্তরকে গ্যাস্ট্রোডার্মিস বলে। এখন এই এপিডার্মিসের ভিতরে মানে এদের দেহের বাইরের স্তরে তোমার 7 ধরনের কোষ থাকে। দেন হলো এদের দেহের ভিতরের স্তরে তোমার হলো এই ভিতরের স্তরে 5 ধরনের কোষ থাকে। তো ওই কোষগুলা সম্পর্কে তোমার মানে বলছে যে এই এপিডার্মিসে 7টা কোষ থাকে, 7টা কোষের নাম দিছে। দেন প্রতিটা কোষে তোমার আলাদা আলাদা ভাবে বলছে যে এই কোষটা এইটাই সাহায্য করে, এই কোষটা এইরকম, মানে ওই কোষগুলা সম্পর্কে তোমার ধারণা দিচ্ছে। দেন গ্যাস্ট্রোডার্মিসে সেম, ওই গ্যাস্ট্রোডার্মিসে তোমার 5টা কোষ সম্পর্কে ধারণা দিছে। দেন এরা তারপরে হাইডার মানে আরো কিছু জিনিসপত্র, যে হাইডার মানে পরিপাক কিভাবে হয়, মানে এদের ভিতরে একটা গহ্বর থাকে। তো এই গহ্বরের মাধ্যমে মূলত এরা এদের পরিপাক, তারপরে এদের হলো কি রক্ত মানে এদের যে সংবহন তন্ত্র, এগুলো মূলত এই এদের ভিতরে যে গহ্বর থাকে ওটা ওটার নাম হলো সিলেন্ট্রিয়ন। তো সিলেন্ট্রিয়ন মূলত ওইগুলা কন্ট্রোল করে। তো ওই সিলেন্ট্রিয়ন সম্পর্কে তোমার বলছে যে সিলেন্ট্রিয়ন সম্পর্কে হালকা একটা ধারণা দিছে। দেন তোমার হলো তারপরে হাইড্রার বেসিক কিছু জিনিস, যেমন এর জনন, এই জননটা কিভাবে হয়। তো জনন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিচ্ছে যে হাইড্রার কিভাবে এদের জনন কোষগুলো উৎপন্ন হয়। দেন ওইখান থেকে কিভাবে মানে তোমার নতুন হাইড্রা মানে মানে অপত্য হাইড্রা বলতে তোমার একদম নতুন যে হাইড্রাটা মানে একদম বাচ্চা হাইড্রা বা কি বলবো ভ্রূণ, এরকম মানে কিভাবে একটা পুরা মানে একটা হাইড্রা থেকে হাইড্রার বংশবৃদ্ধিটা কিভাবে হয়। এইটা মানে মূলত তোমার পুরোপুরি একটা আলোচনা দিচ্ছে। দেন তোমার হাইড্রার রেশন কিভাবে হয়, দেন হাইড্রার মানে পরিপাক কিভাবে হয়, এইগুলা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিছে। তো এই হলো কথা, তোমার এই হাইড্রা পার্টে তোমার এইগুলা মানে A to Z হাইড্রা সম্পর্কে সবকিছুই তোমরা জেনে যাবা। তো সবই মোটামুটি তোমাদেরকে বললাম, তো তোমরা যখন হাইড্রাটা পড়বা দেন বুঝতে পারবা, যে আরো প্রপারলি বুঝতে পারবা যে কি কি বলছে। আর হায়দার সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, যে হায়ডা হলো মানে হায়দার একটা স্পেশাল কোয়ালিটি আছে, যে হায়ডা হলো কি, হায়ডার হলো একটা মানে কি বলো পুনরুৎ ক্ষমতা আছে। পুনরুৎ ক্ষমতা বলতে এরা হলো তোমার হলো ধরো তোমার হাইডার কোনো জায়গায় কেটে গেল বা একটা অঙ্গ পুরাপুরি মানে কি বলবো খুলে পড়ে গেল, দেন পুড়ে গেলে কি হয়, ওই অঙ্গটা আবার মানে পুনরায় তোমার রিজেনারেট করে এটা কিন্তু তোমার সব প্রাণী পারে না, তো হাইড্রা পারে। তো এই জিনিসটার কারণে হাইড্রাটা একটু স্পেশাল টাইপের, যে মানে একটা প্রাণী যার হাত পা কেটে চলে যাচ্ছে, মানে এর ধরো কিছু এখান থেকে একটা কর্ষিকা পড়ে গেলে ওই কর্ষিটা আবার এখান থেকে গজায় গেল। তো কি হয়েছে মানে এই জন্য তোমার অনেকে হাইড্রাকে অমর বলে, হাইড্রাকে অমর বলে। তো মানে এই অমর বলারও কারণ আছে, এর ভিতরে ইন্টারস্টিশিয়াল কোষ নামে একটা কোষ আছে। এই কোষটা কি হয়, এই কোষটা হলো হাইড্রার প্রয়োজনে মানে হাইড্রার বডির যে কোনো কিছুতে পরিণত হয়ে যাইতে পারে। তো এটা হলো হাইড্রার একটা স্পেশাল ফিচার, এই কারণেই তোমার হাইড্রাটা এত বেশি ফেমাস। তো এইগুলা সম্পর্কে তোমার সব মানে A to Z সম্পর্কে তুমি হাইড্রার সবকিছু এই মানে এই ফার্স্ট পার্ট থেকে তুমি জানতে পারবে। দেন হাইড্রা গেল, তারপরে আমরা আসি তোমার ঘাসফড়িং। তো ঘাসফড়িং এর ছবিটা ওইভাবে তো আঁকানো সম্ভব না, আমি আঁকাইতেও পারবো না। তো তোমাদের ঘাসফড়িং তো তোমরা সবাই দেখছো। অনেকে মানে ঘাসফড়িং নামে চিনে না। ঘাসফড়িং মূলত ওই আমাদের যারা গ্রামে থাকো তারা দেখছো মূলত, যে ওই একটা সবুজ কালারের একটা পোকা আছে, মানে পাটা একটু লম্বা। আহ ওইটাই হলো তোমার মূলত ঘাসফড়িং। তো ঘাসফড়িং একটা পোকা, তো এটা হলো তোমার মূলত যে ফাইলামের কথা বললাম। তো এটা তোমার মূলত আর্থ্রোপোডা ফাইলাম আছে, আর্থ্রোপোডা ফাইলামের মধ্যে পড়ে। আর্থ্রোপোডা ফাইলামের মধ্যে পড়ে, তো মানে মানে পৃথিবীর যত পোকা আছে সবাই এই আর্থ্রোপোডা ফাইলামের মধ্যে পড়ে। তো ঘাসফড়িংও তোমার এই আর্থ্রোপোডা ফাইলামের মধ্যে পড়ে। তো এই অধ্যায়তে তোমার ওই সেম ওয়েতে প্রথমবারে তোমার ঘাসফড়িং সম্পর্কে হালকা পাতলা ধারণা দিচ্ছে, যে এটা কোথায় পাওয়া যায়, এরা কি করে, এই সম্পর্কে মানে এদের মানে কয় প্রজাতি আছে এইগুলা সম্পর্কে হালকা পাতলা ধারণা দিছে। দেন কি হয়েছে, দেন এরা গেছে হলো তোমার ঘাসফড়িং এর দৈহিক গঠন। তো ঘাসফড়িং এর দৈহিক গঠনটা হাইডার মতো অত সিম্পল না, যেমন হাইডাকে আমরা 3টা পার্টে ভাগ করে দিয়েছিলাম, বা ঘাসফড়িং এর
দই গঠনকে কিন্তু আমরা হাইডার মতো মানে তিন ভাগে ভাগ করতে পারবো। তিন ভাগে ভাগ করতে বলতে এর মস্তক, বক্ষ আর উদর, এরকম তিন ভাগে ভাগ করতে পারবো। বাট এর মস্তকটা সম্পর্কে তোমার অনেক কিছু জানা লাগবে, কারণ এর মস্তকের ভিতরে তোমার হলো পুঞ্জাক্ষী আছে, দেন ওসেলি আছে, দেন হলো অ্যান্টেনা আছে, দেন আরো বিভিন্ন কিছু আছে। তো সব পার্ট সম্পর্কে জানা লাগবে, এগুলো কয় ভাগে বিভক্ত, এগুলার বৈশিষ্ট্য, এগুলো কিরকম কি জানা লাগবে। তো এই জিনিসটা একটু কিরকম মানে আজাইরা টাইপের আমার কাছে লাগে, কারণ এক গাদা জিনিসপত্র মাথার ভিতরে গুলাই যায়। তো এইখানে আসলে তোমার সবকিছু আসলে পড়া লাগে না, তুমি একটু বাদ বাদ দিয়ে এই জিনিসগুলো পড়তে পারো। তো আমি যখন তোমার ভিডিও বানাবো, আমি তোমাদেরকে সব বাদ দিয়ে মানে যতটুকু লাগবে অতটুকু পড়াই, মানে জিনিসটা অনেক প্রপারলি তোমাদেরকে মানে বুঝিয়ে বুঝিয়ে দিব ওই জিনিসটা। তো মস্তক গেল, দেন বক্ষ সম্পর্কে সেম কথা, এই বক্ষের আবার পার্ট আছে, পার্টে কয়টা খণ্ড আছে এইগুলো আলোচনা করতে। দেন উদারেও সেম কথা, উদরের খণ্ড আছে, খণ্ডের ভিতরে কি আছে কই আছে এইগুলা সম্পর্কে আলোচনা করছে। তো এইগুলা করে তোমার মূলত এর দৈহিক গঠনটা শেষ হয়েছে। দেন কি আলোচনা করছে, দেন হলো ঘাসফড়িং এ তোমার হলো রিচন আছে, তারপরে হলো রিচন সম্পর্কে আলোচনা করছে। দেন হলো ঘাসফড়িং এর মানে পরিপাক, মানে এরা কিভাবে খাদ্য গ্রহণ করে, তো এদের ঘাসফড়িং এর পরিপাকটাও অনেক বিস্তর ভাবে আলোচনা করছে, যে এদের পরিপাক তন্ত্রে কি কি থাকে, দেন কিভাবে এরা খাদ্যটা পরিপাক করে। দেন এটা সম্পর্কে একটা মোটামুটি একটা বড় ধারণা দিয়ে আছে। দেন এদের রেচন সম্পর্কেও একটা বড় ধারণা দিয়ে আছে। দেন এদের প্রজনন প্রজনন সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা দিয়ে আছে, যে এদের প্রজনন অঙ্গ, ছেলে ঘাসফড়িং এর কেমন, মেয়ে ঘাসফড়িং কেমন, দেন এদের প্রজননটা কখন হয়, কিভাবে হয়। দেন নতুন এদের অপত্য, অপত্য বলতে তোমার মানে একটা ধরো একটা বাচ্চা একদম ছোটবেলায় মানে কেবলটা জন্মাইছে, দেন ওটাকে অপত্য বলে, তোমার বায়োলজি ভাষায় অপত্য বলে। তো এই অপত্যটা কিভাবে জন্মায়, কিভাবে অপত্যটা বড় হয়, মানে কোন কোন হরমোন কাজ করে, এইগুলো তোমার মোটামুটি এই ঘাসফড়িং এর ভিতরে আলোচনা করছে। তো এখানে তুমি যদি তুমি দেখো, তাহলে এই অধ্যায় তোমার হাইড্রা, রুই মাছ আর ঘাসফড়িং এর ভিতরে ঘাসফড়িং পার্টটা একটু বড় আছে। মানে এখানে যে জিনিসগুলো আছে ওইগুলো ধরো একটা প্রকার, তো এই প্রকার এই জিনিসগুলো অনেক মানে ভালোভাবে এরা একদম A to Z আলোচনা করছে। তো তো অনেক বড় হয়ে গেছে। তো ঘাসফড়িং সম্পর্কে একটা বিস্তর আলোচনা দেয়া আছে। তো সব আসলে অত ওরকম ভাবে জানা লাগে না, কিছু কিছু জিনিস বাদ দিলে তুমি ওটা মানে বাদ দেওয়া যায়। তো আমি তোমাদেরকে বাদ দিয়ে শেখাবো কিভাবে তোমরা বাদ দিয়ে মানে মানে এত বড় জিনিস, তোমার আরো অনেক কিছু বাদ আছে, তোমার তো সবই পড়া লাগবে, শুধু ঘাসফড়িং নিয়ে পড়ে থাকলে তো হবে না। তো এই জন্য আমি তোমাদেরকে মানে মোটামুটি একটা ধারণা দিয়ে দিব যে কিভাবে তোমরা পড়বা, মানে কোনটা কোনটা বাদ দিবা, এগুলা তো আমি যখন ভিডিও বানাবো তখন তোমাদেরকে বলে দেবো। এই হলো তোমার ঘাসফড়িং, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঘাসফড়িং সম্পর্কে একটা ভালো একটা ধারণা দিছে। দেন গেল তোমার ঘাসফড়িং। দেন আমার থার্ডে আরেকটা প্রাণীর কথা বলা ছিল, তো এটা একটু এখানে এনে দেখো। এখন কথা হলো, এটা হলো তোমার রুই মাছ। তো আমরা অনেকে হাইড্রা চিনি না, আমরা বেশিরভাগই হাইড্রা চিনি না। আমাদের ভিতর কিছু আছে যারা ঘাস ফড়িং চিনে না, বাট আমি আমি এটা মানে মনে করি, আমি এটা মনে করি যে এমন কেউ নাই, মানে বাংলাদেশে এমন কেউ নাই যে রুই মাছ চিনে না। মানে অন্য মাছ নাই চিনতে পারো, বাট রুই মাছ সবাই মোটামুটি চিনে। তো এই কারণে তোমার এই অধ্যায়ের তৃতীয় পার্টে তোমার মাছ, রুই মাছ সম্পর্কে আলোচনা করছে। তো মাছ মূলত তোমার এরা হলো মূলত তোমার কড ডাটা। তো কড ডাটার ভিতরে তো অনেক ভাগ আছে বললাম। এই ভাগের ভিতরে একটা ভাগ বলছিলাম তোমাদের যদি খেয়াল থাকে, অ্যাক্টিনোপটেরিকি। অ্যাক্টিনোপটেরিকি হলো তোমার কড ডাটার একটা ভাগ। তো এই অ্যাক্টিনোপটেরিকের ভিতরে মূলত তোমার এই রুই মাছটা পড়ে। তো এই রুই মাছ সম্পর্কেও সেম কথা, যে প্রথমে আলোচনা করছে যে রুই মাছ সম্পর্কে বলছে যে তোমার মানে রুই মাছ কি টাইপের মাছ, দেন রুই মাছের মানে সম্পর্কে হালকা পাতলা ধারণা দিছে, যে এটা কিভাবে খাবার খায়, কোন খাবার খায়, এইগুলো সম্পর্কে হালকা পাতলা ধারণা দিয়ে দেন তোমার কি ছিল রুই মাছের ওই দৈহিক গঠন, যে বডিতে তোমার কি থাকে, রুই মাছের মাছের গায়ে আইস থাকে, কয় ধরনের আইস থাকে, কিরকম কিরকম আইস থাকে। দেন মাছের গায়ে থাকে পাখনা টাইপের থাকে, কয়টা পাখনা থাকে, পাখনার ভিতরে আবার কয়টা তোমার রশ্মি আছে, এরকম বিভিন্ন কিছু আলোচনা করছে। দেন লেজ সম্পর্কে আলোচনা করছে। তো মোটামুটি এদের দৈহিক গঠন সম্পর্কে একটা আলোচনা করে দিছে। দেন এদের ভিতরে এদের সংবহন তন্ত্র, যে এদের রক্তটা, এদের বডিতে তো রুই মাছের যে রক্ত আছে, এবং রক্তটা কিভাবে প্রবাহিত হয়, এটা কি মানুষের মতো প্রবাহিত হয় বা অন্য কোনো ভাবে প্রবাহিত হয়। রুই মাছে আসলে রক্ত প্রবাহটা মানুষের মতো না, অন্যভাবে প্রবাহিত হয়, ওটা পড়লে বুঝতে পারবা। তো ওইটা সম্পর্কে বুঝে, যেহেতু মানুষের থেকে পুরো আলাদা। তো আমরা তো মানুষেরটা হালকা পাতলা জানি, 9-10-এ পড়ছি, বাট রুই মাছেরটা পুরোপুরি আলাদা। তো এদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে একটা বড় একটা আলোচনা দিয়ে আছে। তো ওর ভিতরে শিরা, ধমনী এইগুলা সম্পর্কে বিস্তর আলোচনা করছে। দেন ওদের হৃৎপিণ্ড সম্পর্কে একটা বিস্তর আলোচনা দিছে। মোটামুটি এদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে একটা বড় একটা আলোচনা দিছে। দেন এদের হলো মানে রেচন, তারপরে প্রজনন, এইগুলা সম্পর্কে আলোচনা দিছে। এদের প্রজনন সম্পর্কে মোটামুটি একটা আলোচনা দিছে, যে একটা রুই মাছে মানে ওদের মানে কিভাবে ওদের ডিমটা নিষিক্ত হয়, দেন ওইখান থেকে বাচ্চা হলো, বাচ্চার বিভিন্ন স্টেজ আছে, স্টেজ গুলো আলোচনা করছে। দেন রুই মাছের বাংলাদেশের কোথায় রুই মাছ পাওয়া যায়, দেন এইগুলাই মোটামুটি আলোচনা করছে। মানে A to Z তুমি রুই মাছ সম্পর্কে মোটামুটি সবকিছুই মানে এই অধ্যায়টা বললে জেনে যাবা। তো এইগুলাই তোমার মূলত এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে। তো
তো এই হলো তোমার 2 নাম্বার অধ্যায়। এখানে মূলত তোমার মানে অধ্যায়টা নামে একটা অধ্যায়, বাট এটার আসলে 3টা পার্ট আছে। 3টা পার্ট কি কি? হাইড্রা, রুই মাছ আর হলো ঘাস ফড়িং। তো এইগুলা সম্পর্কে মোটামুটি একটা আলোচনা দিচ্ছে। তো অধ্যায়টা পড়লে তোমাদের মনে হবে প্রথমত অনেক বড় একটা অধ্যায়। মানে তুমি হাইড্রা শেষ করছো, শেষ করে মনে হবে যে একটা অধ্যায় শেষ করছে, বা দেখতেছো একটা অধ্যায় 3 ভাগের 1 ভাগ শেষ করছো, আরো 2 ভাগ বাদ আছে। তো তুমি যদি 3টা মানে একবারে শেষ করে দেন, বুঝতে পারবা যে অধ্যায়টা আসলে কত বড়। আর এই অধ্যায়টা অনেক আদায়ের ইনফরমেশন দিয়ে আছে, কারণ ধরো একটা প্রাণী সম্পর্কে তোমার A to Z বলতেছে, মানে সবকিছু, মানে কিচ্ছু বাদ দেয় না। তো এখন তারা বাদ দিবে না, কারণ তারা তো লেখে, তারা এই বই থেকে লিখলো, ওই বই থেকে লিখলো, বাট তোমার তো সবকিছু, তোমার তো তারা বইতে রেখে দিল জিনিসটা, বাট তোমার কোথায় রাখা লাগবে? তোমার তো বইতে রাখলে হবে না, কারণ পরীক্ষার হলে তো তোমার বইটা নিতে দেবে না। তোমার জিনিসগুলা মাথায় রাখা লাগবে। আর তোমার শুধুতে এই অধ্যায় না, তোমার এই পুরা অধ্যায়টা এখন তাদের জন্য শুধু বায়োলজি, তারা ধরো এই জুওলজি বইটা পুরোপুরি তাদের জন্য, তারা ওই পুরা বইটা মাথায় রেখে দিল। আর তোমার তো শুধু জুওলজি রাখলে হবে না, তোমার আরো বোটানি রাখা লাগবে, তোমার আরো ফিজিক্স রাখা লাগবে, ম্যাথ রাখা লাগবে, কেমিস্ট্রি রাখা লাগবে। তো ওই হিসাবে ওই অনুপাতে তোমার এইগুলো পড়া লাগবে, তোমার বাদ দেওয়া লাগবে। মোটামুটি মানে তুমি মোটামুটি মানে একটু মানে বোঝা লাগবে। তাহলে কি হবে, তুমি একটু করে ধরো হলো তুমি 5 লাইন পড়ছো, বাট ওই 5 লাইন বুঝে পাচ্ছো, দেন মানে ওই 5টা লাইন তুমি বুঝে বসছো, দেন ওই 5টা লাইনকে তুমি মানে ওই তোমার মাথা খাটায় ওই 5টা লাইনকে তুমি 20টা লাইন করতে পারবে। তুমি তখনই পারবে যখন ওই 5টা লাইন তুমি বুঝে পড়বে। তো বাড়াইলাত, কারণ আমাদের তো লেখালেখি সৃজনশীল, এখন সৃজনশীল তুমি যদি 5টা লাইন জানো কোনো কিছু সম্পর্কে, দেন ওই 5টা লাইনকে 20টা লাইন বানায় একটা পুরো ঘ নাম্বার লিখে দিয়ে আসলা, হয়ে গেল। তো স্যার দেখলো যে তুমি মোটামুটি জানো, ধরো তুমি 4-এর ভিতরে 4 না পাইলেও তুমি 3 পেয়ে যাবা, ওটাই না। তুমি কিছু পারতেছো না, 0 পাচ্ছ, সেখানে তুমি 3 পাচ্ছ। আর 3ই পাই নর্মালি সবাই। তো যে অনেক ভালো লিখলেও তোমার 3ই দেয়, আবার তুমি এমনি লিখো তাও 3ই পাবা। তো এরকম ভাবে তুমি একটু বুঝে পড়া লাগবে, কিছু বাদ দিয়ে পড়া লাগবে, কিছু টেকনিক কাটাই পড়া লাগবে। তো ওইগুলো আমি তোমাদেরকে শিখাই দেবো কিভাবে তোমরা পড়বা। তো এই 2টা অধ্যায় একসাথে লেখার কারণ কি, যে এই অধ্যায়টা মানে এই বইকেও আমি, তোমরা যদি আমার বোটানি ভিডিও গুলো দেখো, তো বোটানি বইকেও আমি 3 থেকে 4টা ভাগে ভাগ করছিলাম, তো এই অধ্যায়কেও আমি কিছু ভাগে ভাগ করছি। তো আমার প্রথম ভাগের ভিতরে এই 2টা অধ্যায় পড়ে। এই 2টা অধ্যায় কেন পড়ে? কারণ এই 2টা অধ্যায়, হ্যাঁ এই 2টা অধ্যায় একদম ডাইরেক্টলি প্রাণীর সাথে যুক্ত। যেহেতু আমরা প্রাণী বিজ্ঞান পড়তেছি, এই 2টা অধ্যায় প্রাণীর সাথে যুক্ত। বাট এই 2টা অধ্যায় তো অন্যরকম টাইপের অধ্যায়, মানে প্রাণী মানে মানে এখানে তোমার মূলত সময় সব প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। মানে মাছ, পাখি, তারপরে পোকা, সব প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই জন্য এই 2টা অধ্যায়কে আমি এক সাইডে রাখছি, কারণ মানে এই 2টা অধ্যায়ের সাথে একটু মিল পাবা, অধ্যায়ের ভিতরে মিল আছে। এখন অধ্যায় দুটো একটু অন্যরকম অধ্যায়, এখন অন্যরকম কেন, এজন্য তোমাদের অন্য অধ্যায় সম্পর্কে জানা লাগবে, তাইলে বুঝতে পারবে যে এই 2টা অধ্যায় কেন অন্যরকম, তাইলে আমরা অন্য অধ্যায়তে চাই। তো তোমাদের আমি শুরু করি আমাদের অন্য অধ্যায়। তো অন্য অধ্যায়গুলা লিখে আগে, যে এই সেক্টরে তুমি কোন কোন অধ্যায় পাবো। তো দেখতেই পাচ্ছ একসাথে তোমার কয়টা, 6টা অধ্যায় লিখছি। তো বুঝতেই পারছো যে মানে এই 6টা অধ্যায়ের ভিতরে মিল আছে বলেই লিখছি। কেন মিল আছে আমি বললেই তোমরা বুঝতে পারবা। তো প্রথমে আসি 3 নাম্বার অধ্যায়। তো তোমাদেরকে আগে বলে রাখি যে এই যে একটা সেট লিখছি, 6টা অধ্যায়ের একটা সেট লিখছি, কেন আমি এইগুলাকে একটা সেট লিখছি তোমাদেরকে বলি। যে এই যে এই 6টা অধ্যায়, তো আগের অধ্যায়তে কিন্তু তোমার স্পেসিফিকলি মানুষ নিয়ে আলোচনা করা ছিল না। আগের 2টা অধ্যায়তে তোমার প্রাণী নিয়ে আলোচনা করা ছিল, বাট এই 6টা অধ্যায় তোমার মানুষ নিয়ে আলোচনা করা। শুধু যে মানুষ নিয়ে আলোচনা, এখন তুমি ভাবতে পারো ভাইয়া মানুষ নিয়ে 6টা অধ্যায়তে কি কি আছে? যদি মানুষ নিয়ে আলোচনা করে 6টা অধ্যায় কাভার হয়ে গেছে, মানে একটা অধ্যায়, একটা বইতে 12টা অধ্যায় আছে, তার ভিতরে 6টা অধ্যায় তোমার আপনার মানুষ নিয়ে খাবার করছে, তাহলে এই 6টা অধ্যায়তে আসলে কি আছে যে পুরো মানে 6টা অধ্যায় মানে মানুষ নিয়ে খাবার করছে? তো তোমরা মানে মানে ওই তোমাদেরকে বলছি যে আমরা এখন বায়োলজি পড়ি, যে বায়োলজি 2টা পার্ট পড়ি, একটা হলো বোটানি আর জুওলজি। বাট বায়োলজি আসলে তোমার বোটানি আর জুওলজিতে মানে সীমাবদ্ধ না, মানে শুধু আর বোটানি আর জুওলজি তোমার বায়োলজি না। বায়োলজির ভিতরে আরো অনেক কিছু আছে, আগের ভিডিওতেই বলছি, মাইক্রোবায়োলজি, দেন বায়োকেমিস্ট্রি, দেন হলো জেনেটিক, দেন হলো তোমার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন সেক্টর আছে। তো বায়োলজির আরেকটা সেক্টর আছে, সেটাকে তোমার বলা হয় অ্যানাটমি। অ্যানাটমি বলতে তোমার অ্যানাটমি জিনিসটা আগে বলি, তোমরা যখন মেডিকেলে পড়বে, মেডিকেলে একটা মানে কি বলবো, তোমার মানে গাও কাপায় দিয়ে একটা সাবজেক্ট হলো তোমার হলো অ্যানাটমি। তো অ্যানাটমি কি? অ্যানাটমি হলো মূলত তোমার আমাদের দেহের যে বডির অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মূলত তোমার এই অ্যানাটমি যেই মানে কি বলে একটা মানে সাবজেক্টই বলে, মেডিকেলের সাবজেক্ট অ্যানাটমি, আলোচনা করে একদম A to Z, মানে আমাদের চুল থেকে শুরু করে নখ পর্যন্ত, মানে মাথার চুল থেকে শুরু করে
পায়ের নখ পর্যন্ত যত কিছু আছে, আমাদের ভিতরে যত অর্গান আছে, বাইরে যত কিছু আছে, সবকিছু তোমার এই অ্যানাটমিটা আলোচনা করে। তো এটা তোমার বলতে গেলে মেডিকেলের সবচেয়ে কঠিন সাবজেক্ট। মানে বডির সবকিছু, মানে ধরো তোমার একটা হাড়, হাড়ের মানে কোথায় ফুটা আছে, হাড়ের কোথায় উঁচু আছে, মানে সবকিছু, মানে ইচ অ্যান্ড এভরিথিং, একটা অর্গ্যানের ভিতরে কোথায় কি আছে, মানে একদম, তো তোমরা জানো যে মেডিকেল একদম মানে জীবন্ত একদম আসল অর্গ্যান নিয়ে আসে ওটাকে দেখাই দেখাই পড়ায়। তো সব দেখায় যে অর্গানের কোথায় কি আছে। যার নাম মেডিকেল স্টুডেন্টদের তোমার কঙ্কাল কেনা লাগে, কঙ্কালে হাত থাকে, মানে আসল কঙ্কালই কিন্তু কেনা লাগে। অনেকের মনে মনে হইতে পারে যে প্লাস্টিকের কঙ্কাল, না, মানে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের আসল কঙ্কালই কেনা লাগে। তো আসল কঙ্কাল না কিনলে তুমি বুঝতে পারবে না যে একটা আসল মানুষের হাড়ে কোথায় উঁচু থাকে, কোথায় ফুটা থাকে। তো ওইগুলা সম্পর্কে তোমার মূলত মানে ওইগুলা সম্পর্ক নিয়ে, মানে ওইগুলা নিয়ে মূলত তোমার এই যে হিউম্যান যে অ্যানাটমিটা, এই অ্যানাটমি। তো এই যে 6টা অধ্যায় দেখতেছো, এই 6টা অধ্যায় মূলত এই অ্যানাটমি। অ্যানাটমি বলতে এই 6টা অধ্যায়তে আমাদের দেহের বিভিন্ন অর্গান সম্পর্কে তোমার আলোচনা করছে। মানে আমাদের দেহের বিভিন্ন অর্গান বলতে A to Z মোটামুটি, মানে অত মানে মেডিকেলে যত থাকবে অত কিছু নাই। মানে তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিছে যে কি হবে। তো এই অধ্যায়গুলো যদি তোমরা প্রপারলি পড়ো, তোমরা ধরো যারা হলো মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছো, যারা মেডিকেলে পড়তে চাও, তোমরা যদি এই অধ্যায়গুলো প্রপারলি বুঝে পড়ো, দেন মানে কি হবে, তুমি ধরো বুঝে পড়লে তুমি মেডিকেলে একটা লাভ পাবা, তোমার মেডিকেলে চান্স হয়ে যাবে, কারণ এই অধ্যায়গুলো থেকে তোমার মেডিকেলে বেশি প্রশ্ন আসে। দেন একটা লাভ, দেন তুমি যখন হলো শুধু তো মেডিকেলে চান্স পেয়ে গেলা, সেটা কি শেষ হয়ে গেল? তোমার তো 5 বছর মেডিকেল পড়ালেখা করা লাগবে। এখন একটা সত্যি কথা বলতে, সবাই, তুমি মেডিকেলে অনেকেই পড়ে, বাট আসলে সবাই ডাক্তার হইতে পারে না। কারণ কি, তোমার ওই ভিতরে ভালো রেজাল্ট করা লাগে, জিনিসগুলো পারা লাগে। কারণ তুমি একটা জিনিস পারলা না, তোমার তো একটা সময় আসবে যে তোমার যখন হলো একটা মানে ডাইরেক্টলি এই জিনিসগুলো ফেস করা লাগবে। তোমার অপারেশন করা লাগবে, তোমার মানে ইনজেকশন ফোটানো লাগবে, দেন হলো তোমার মানে ওষুধ দেওয়া লাগবে। তো এইগুলা যদি তুমি পড়ালেখা না করো, তাইলে মানে তুমি কেমনে এইগুলা করবা? কারণ এটা তো খুবই সেন্সিটিভ একটা জিনিস, তোমার কিছু ভুল হয়ে গেলে একজনের জীবন পর্যন্ত চলে যাইতে পারে। তো ওই টাইমে তো তোমার মানে ওই 5টা বছর তো তোমার ভালো করে পড়ালেখা করে দেন ডাক্তারটা হওয়া লাগবে। তো তুমি যে শুধু মেডিকেলে এই অধ্যায়গুলো থেকে তুমি তোমার এইচএসসি আর অ্যাডমিশন এই দুই জায়গায় হেল্প পাবা এরকম না। তুমি যখন মেডিকেলে পড়বা তখন এই অধ্যায় থেকে অনেক হেল্প পাবা। কারণ কি, তোমার যে অ্যানাটমি একটা বই আছে বা মেডিকেলে, তো ওই বইটা আসলে কিছু না। ওই বইটা হলো আমরা এই যে 9-10-এ যা পড়লাম, এই 6টা অধ্যায়তে যা পড়বো, ওইগুলাকে আরো মানে কি বলবো, ওইগুলাকে আরো বাড়াইছে। কারণ আমরা 9-10-এ যা পড়ছি ওটাকে তোমার 11-12-এ আরো বাড়াই দিছে। তো ওই মেডিকেল লাইফে ওইগুলাকে মানে এইগুলাকে আরো বাড়াই দিবে। তো তোমার বেসিক মানে এইগুলা সম্পর্কে যে বেসিক ধারণা, ওইটা হলো এই যে 11-12-এর বইতে যা আছে ওইটাই। তো তুমি যদি এইগুলা সম্পর্কে একটা বেসিক একটা ভালো ধারণা রাখতে পারো, তাহলে কি হবে, তুমি মেডিকেল লাইফে তোমার মানে পড়তে অনেক সুবিধা হবে। তুমি মানে ইজিলি জিনিসগুলা বুঝে যাবে। ধরো একজন প্রপারলি পড়ে নাই, তার এই এই জিনিসগুলা পড়তে মানে মেডিকেল লাইফে এইগুলা পড়তে তোমার 2 থেকে 3 ঘন্টা লাগতেছে, বাট তুমি প্রপারলি বুঝো, তুমি 11-12 লাইফে প্রপারলি পড়ছো, দেন তোমার কি হবে, তুমি হলো 3 ঘন্টা যে জিনিস পড়তে লাগতেছে তুমি 1 ঘন্টায় জিনিসগুলো পড়ে ফেলতে পারছো। তো তুমি এই যে এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। তো এই হলো বিষয়টা। তো এই অধ্যায়গুলো আসলে তোমার শুধু যে এইচএসসি আর অ্যাডমিশন এরকম না, এইগুলো তোমার হলো যখন তুমি যারা মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, মেডিকেল চান্স হবে, তুমি মেডিকেল লাইফেও এই অধ্যায়গুলো থেকে অনেক অ্যাডভান্টেজ পাবা। আর এই অধ্যায়গুলো এমন কিছু অধ্যায়, মানে অধ্যায়গুলো মানে মূলত পড়লে তুমি একটু ফিল পাবা। মানে ধরো বায়োলজির অধ্যায়গুলোতে আসলে ফিল পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, যেমন ফিজিক্স ম্যাথ এগুলোতে আমরা মানে মোটামুটি ভালো একটা ফিল তৈরি করতে পারি, বাট এই বায়োলজির অধ্যায়গুলো থেকে অতটা ফিল পাওয়া যায় না। বাট এই অধ্যায়গুলো পড়লে তোমরা মানে একটা ফিল পাবা। এখন আমার কথা একটু বলি, তো আমি যে যখন এই অধ্যায়গুলো পড়ি, তো পড়ার সময় আমার মনে হয় যে আমি কিছু একটা পড়তেছি। ধরো আমি হলো যকৃৎ বা লিভার সম্পর্কে পড়লাম, তো পড়ার পরে আমার মনে হয় যে আমি তো লিভার সম্পর্কে কিছু জানি না, আমি জানি না আমাদের বডিতে যকৃৎ বা লিভার আছে, বাট এটা কিভাবে আছে, এটার কাজ কি, এটা কেমনে হচ্ছে, জিনিসগুলো তো আমার বডির ভিতরে হচ্ছে, ওইগুলোই তো এখানে লিখা আছে। কারণ বডিটা আমার, ধরো আজ মানে আমি 11-12 উঠছি, আমার বয়স যখন মানে কি 17-18 বছর, তখন আমি 11-12 উঠছি। তো আমার লাইফে 17 থেকে 18টা বছর কেটে গেছে, আমার 17 থেকে 18টা বছর আমার বডির ভিতরে কিন্তু এই জিনিসগুলাই হচ্ছে। বাট কিন্তু আমি কিন্তু পুরোপুরি কিন্তু অজানা, আমি এগুলো সম্পর্কে কিচ্ছু জানি না। বাট আমি যখন এই মানে অধ্যায়গুলো পড়ি, ধরো লিভার সম্পর্কে বললাম, রক্ত সম্পর্কে বললাম, দেন হলো ফুসফুস সম্পর্কে বললাম, তারপরে তোমার কিডনি সম্পর্কে বললাম, তখন পড়ার সময় আমার একটা জিনিস মানে মাথায় আসে, হ্যাঁ আমি কিছু একটা পড়ছি, মানে আমি এমন কিছু একটা পড়ছি, আসলে জিনিসটার সাথে আমার একটা কানেকশন আছে, জিনিসটা আসলে আমার ভিতরে আছে, আমি সেগুলো জানতেছি, আমি একটু মানে একটু ভাল লাগতেছে, হ্যাঁ আমি তো পড়তেছি। আমি 1 ঘন্টা 2টা ঘন্টা, একদিন 2 দিন একটা জিনিস পড়লাম, তো কি পড়লাম? যেমন আরেকটু এক্সাম্পল দিই, যেমন ধরো ম্যাথ। তো তোমরা যারা ধরো সেকেন্ড ইয়ার আছো বা ফার্স্ট ইয়ারে 5-6 মাস মানে করে ফেলছো, মানে 5-6 মাস করছো, তোমরা সবাই ইন্টিগ্রেশন করছো।
এখন ইন্টিগ্রেশন যদি অধ্যায়টা তোমরা একবার করো দেন বুঝতে পারবা ওইখানে তোমার মানে শুধু ইন্টিগ্রেশন না, তোমার ডিফারেন্সিয়েশন, ট্রাইগোনোমেট্রি, এখানে তোমার মানে ম্যাথ আছে তোমার হাফ, মানে এই অধ্যায়গুলোর অর্ধেক ম্যাথই তোমার কি তোমার 2-3 পৃষ্ঠা ধরে ম্যাথ করা লাগে। তুমি 2-3 পৃষ্ঠা ধরে ম্যাথ করে গেলা ভালো কথা, করে ম্যাথটা মিলাই ফেললা, দেন তুমি নিজের কাছে প্রশ্ন করো যে আমি 2 থেকে 3টা পৃষ্ঠা ম্যাথ করলাম, তো জিনিসগুলা কি আসলে মানে আমি কি করলাম, মানে এগুলোর সাথে আমার বাস্তব জীবনের কানেকশন কি, বাস্তব জীবনে আমার কি লাগে। আমার হিসাব লাগে যে ধরো আলুর দামে এই কয় টাকা, পটলের দামে এই কয় টাকা, যোগ করে দিলাম, এইগুলা লাগে। তো এইগুলো আমার বাস্তব জীবনে লাগে, আমার বাস্তব জীবনে আমার এই যে লাইফের ধরো আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি তো আমার বাস্তব জীবনে ম্যাথের এইগুলাই খাটাই আসছি। তুমি এই ট্রাইগোনোমেট্রির এই জিনিসগুলাই, সাইন ট্যান কস, ইন্টিগ্রেশনের এইগুলা, ডিএক্স ডিটি, দেন হলো এইগুলা কই লাগবে তোমার জীবনে? তুমি জীবনে এই যে 3টা পৃষ্ঠার ম্যাথ করলে, এই 3টা পৃষ্ঠার ম্যাথটা তোমার জীবনে কই খাটাবে? বাট তুমি মানে কই খাটাবা, বা এই জিনিসগুলো তোমার মানে কেমনে লাগবে তুমি কিন্তু বুঝতে পারবা না। বাট তুমি যখন এই বায়োলজির এই অধ্যায়গুলো পড়বা তুমি বুঝতে পারবে, হ্যাঁ এইগুলো তো আমার এটা একটা লিভার আছে, আমার এটা একটা হার্ট আছে, হ্যাঁ আমার হার্টে আমার বডির ভিতরে এইগুলা বুঝতে আমি জানি। মানে বুঝতে পারবা তুমি মানে কিছু শিখতেছো যেগুলো তোমার লাইফে লাগতেছে, তোমার মানে লাইফের সাথে মানে ওতপ্রোত ভাবে জড়িত। এরকম কিছু জিনিসগুলো তুমি এই অধ্যায়গুলোর ভিতরে পাবা, তুমি একটু ফিল নিয়ে পড়তে পারবা। তুমি মেন্টালিটিটা যদি এরকম ভাবে মানে আমার এই কথাগুলো বলার কারণ হলো তুমি তোমার মেন্টালিটিটা ওরকম ভাবে তৈরি করে নাও যে আমি এই অধ্যায়গুলা শুধুমাত্র আমার এইচএসসি অ্যাডমিশন এর জন্য পড়বো না, আমি পড়বো আমার বডি সম্পর্কে আমার জানা লাগবে। ধরো আমার একটা বডি আছে, তো আমি বডি সম্পর্কে, তো আমরা কি মানে একটা মানুষ মানে শিক্ষিত অশিক্ষিত এই জিনিসটা আসলে কিভাবে ডিফাইন করে? যে তুমি ক্লাস 11-12 পর্যন্ত পড়ছো, তুমি অনার্স কমপ্লিট করছো, মাস্টার্স কমপ্লিট করছো, ইউনিভার্সিটি মানে সবকিছু কমপ্লিট করছো, মানে আসলে তো মানে শিক্ষা ঠিক আছে, তুমি অনেক তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অফিসিয়ালি অফিসিয়ালি অনেক বেশি, তুমি অনেক বড় বড় ডিগ্রি নিচ্ছ, বাট আনঅফিসিয়ালি জিনিসটা কি? আনঅফিসিয়ালি জিনিসটা হলো তুমি পড়ালেখার মাধ্যমে কি শিখতেছো, মানে তোমার বিহেভিয়ারটা কেমন হচ্ছে, তুমি কি জানতেছো, ওইগুলা তো মূলত তোমার মানে মানে একটা মানুষ শিক্ষিত এটা তুমি কিভাবে বুঝবা? হ্যাঁ তুমি জানো তুমি অনেক বড় বড় ডিগ্রি আছে, বাট একটা মানুষ তোমার দেখে কিভাবে বুঝবে যে তুমি আসলে শিক্ষিত? তুমি বুঝবে কি তোমার বিহেভিয়ারটা কেমন, তোমার ম্যানারটা কেমন, এগুলো তো তোমার বইতে লেখা থাকে, ওইগুলো পড়ে পড়ে তুমি যদি ওইগুলো বাস্তব জীবনে খাটাইতে পারো, তাইলে তুমি মানে মোটামুটি একটা মানে বাইরের দিক থেকে একটা মানে তুমি বুদ্ধিমানের দিকেই বোঝা যাবে। তো ওই জিনিসটা যে এই জিনিসগুলা যদি তুমি পড়ো তাহলে কি হবে, তুমি ধরো আপাতত পড়লা, পড়া হিসেবে পড়লা, বাট পুরা লাইফ তুমি জিনিসগুলো মানে সবাই বলতে পারবে, হ্যাঁ আমি আমার বডি সম্পর্কে, হ্যাঁ আমার বডিতে এখানে এটা আছে ওইটা আছে। তো তোমার বাস্তব জীবনের সাথে একটা কানেকশন থাকবে এই জিনিসটা, এবং এই জিনিসটা তোমার সারা জীবন তোমার মাথার ভিতরে তুমি এই জিনিসগুলো রেখে দাও। রেখে দিলে কি হবে, তুমি সারা জীবন মানে একটা জিনিস কি তুমি নিজেই ফিল করতে পারবে, আমি নিজেই ফিল করি যে হ্যাঁ আমি জানি আমার বডিতে লিভার আছে, আমার লিভারের এই অংশ ওই অংশ, দেন আমার বডিতে হৃৎপিণ্ড আছে, আমার বডিতে রক্ত আছে, রক্তটা কিভাবে ফলো মানে ফ্লো হয়, যেমন বাস্তব জীবনে অনেক কিছু তুমি বলতে পারো, অনেককে বলতে পারবে হ্যাঁ আমার বডিতে দেখা, আমার বডিতে হার্ট আছে, তো হার্টে এইটা হয় ওইটা হয়। তো জিনিসগুলো মানে তুমি একজনকে বলতে পারো, বাট আরেকজনকে তুমি একজনের ইন্টিগ্রেশনের ওই 3 পৃষ্ঠার ম্যাথ বললা, তার মাথার উপর দেওয়া যাবে, বাট তারে যদি তুমি একটু ভালোভাবে তোমার বডি অর্গান সম্পর্কে বলো, সেও বুঝবে, তোমারও একটু লাগবে যে হ্যাঁ আমি বুঝাইতে পারতেছি, আমি জানি আমার বডি সম্পর্কে জানি। এটা তো মানে একটা প্রাইমারি জিনিস আমাদের বডি, এটা তো আমাদের বডি তাই না, আমাদের বডি সম্পর্কে তো আমাদের সবার একটা ধারণা রাখা উচিত। তো তুমি আমি এইগুলা কেন বলতেছি, যাতে তোমার মেন্টালিটিটা ওরকম হয়, তোমরা জানো এই অধ্যায়গুলো সম্পর্কে, মানে এই অধ্যায়গুলো সম্পর্কে বুঝো। তো এই হলো কথা, তো অনেক বেশি কথা বলে ফেললাম, তো অধ্যায়গুলোতে আসি। তো তোমার প্রথম অধ্যায়তে আসি, মানে 3 নাম্বার অধ্যায়। তো 3 নাম্বার অধ্যায়ের নাম হলো তোমার পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ। তো এই অধ্যায়টা তোমরা যখন প্রথমে ঢুকবা, তো এই অধ্যায়টা মূলত আলোচনা করে হলো পরিপাক। আসলে পরিপাক জিনিসটা কি? পরিপাক জিনিসটা হলো ধরো তুমি একটা খাদ্য গ্রহণ করলা, গ্রহণ করার পরে কি হয়, তুমি মুখ দিয়ে চাবাইলা, চাবাই গিলে ফেললা, তারপরে আমরা কিন্তু এতটুকুই জানি, আমরা এতটুকুই জানি যে একটা খাবার আমি খাচ্ছি, খেয়ে তোমার হলো চাবাইলাম, চাবাই গিলে ফেললাম, তারপরে যে ভিতরে কি হলো এটা সম্পর্কে আমরা জানি না, পরে কি হয়, পরে খাদ্যটা বের হয়ে যায়। এতটুকুই আমাদের মানে জ্ঞান। এটা কিন্তু সবাই জানে, এটা তুমি বলতে গেলে এমন কোনো মানুষ পাবা না যে এই জিনিসটা জানে। বাট কি মানুষ কি মানুষের ভিতরে একটা প্রবণতা থাকে সবাইকে দেখানো যে আমি একটু এক্সেপশনাল, আমি একটু মানে কি বলবো একটু আলাদা টাইপের, যে তুমি আলাদা, এটা কিভাবে মানে তুমি কিভাবে বুঝাবা যে তুমি আলাদা? তুমি বললা যে আমি আলাদা, তাহলে মানুষ মেনে নেবে না, তোমাকে তোমার কাজের মাধ্যমে বোঝাইতে হবে। এখন সবাই জানে যে এই নর্মাল জিনিসটা হয়, বাট তুমি আলাদা। তুমি কেন আলাদা? কারণ তুমি জানো যে এই খাদ্যটা আমি খেলাম, মানে চাবাইলাম, চাবাই গলা দিয়ে ভিতরে নামাইলাম, নামানোর পরে আমার বডিতে মানে কি কি প্রসেসিং হলো, প্রসেসিং হওয়ার পরে খাদ্যটা বেরোলো। তুমি যদি এই ভিতরের প্রসিডিউরটা জানো, তার মানে তুমি আলাদা।
কারণ সবাই জানে, প্রথম টুক সবাই জানে, বাট এই ভিতরের জিনিসটা সবাই জানে না। তাহলে তুমি যদি জানো তার মানে তুমি আলাদা। তো ওই জিনিসটাই তোমার এই 3 নাম্বার অধ্যায় বলে দিবে, যে তুই কিভাবে একটা খাদ্য গলার ভিতরে যাওয়ার পরে ওই খাদ্যটা কিভাবে আস্তে 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 বিভিন্ন স্টেজ পার করে দেন ওটা পরিপাক হয়, ওটা শোষণ হয়, দেন ওটা হলো তোমার মানে কি বলবো আমাদের বডি থেকে বেরোয় যায়। একদম A to Z তোমার খাদ্য গ্রহণ থেকে শুরু করে খাদ্য বের হওয়া পর্যন্ত এই অধ্যায়তে বলা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমাদের বাস্তব জীবনের জন্য বলো, আমাদের এইচএসসির জন্য বলো, আমাদের অ্যাডমিশনের জন্য বলো, বা যারা মেডিকেল করবে তাদের মানে মেডিকেল লাইফের জন্য বলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ধরো এই অধ্যায়তে মূলত এই জিনিসটার উপরে বেস করে অধ্যায়টা করা হয়েছে। তো অধ্যায়তে তোমার তো এই পরিপাকের জন্য তো এটা তার এমনি এমনি হয়ে যায় না, এর জন্য আমাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গ লাগে। আমি বলছি যে এই অধ্যায়গুলো মূলত আমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করে। তো এই পরিপাকের সাথে সংশ্লিষ্ট যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে এই 3 নাম্বার অধ্যায়তে আলোচনা করা হয়েছে। অঙ্গ প্রত্যঙ্গ মানে পরিপাকের সাথে সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ বলতে ধরো আমরা এই খাবার গ্রহণ করলাম, মুখ দিয়ে গ্রহণ করলাম, দেন আমাদের মানে একটা নালী দিয়ে তো যায়, ওই নালীটাকে তোমার গলবিল বলে। গলবিলের পরে 2টা নালী আছে, একটা শ্বাসনালী আর একটা হলো তোমার অন্ন নালী। তো অন্ন নালী দেখি মানে আমার তো নাক দিয়ে হলো তোমার বাতাস গ্রহণ করি আর মুখ দিয়ে খাবার গ্রহণ করি। এখন শ্বাসনালীর মধ্যে এই বাতাসটা দিয়ে, এই বাতাসটা হলো শ্বাসনালী দিয়ে ফুসফুসে যায়। আর অন্ন নালীর মধ্যে কি যায়, অন্ন নালীর ভিতর দিয়ে এই যে আমরা যে খাবারটা গ্রহণ করছি এটা হলো অন্ন নালীর ভিতর দিয়ে যায়। আর অন্ন নালীর ভিতর দিয়ে তারপর নেক্সট স্টেজে যায়। বাট মানে প্রথম স্টেজে তোমার 2টা জিনিস, তোমার বাতাস বলো বা খাবার বলো, দুইটাই তোমার গলবিল দিয়েই যায়। বাট গলবিল দিয়ে যাওয়ার পরে দুইটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা তোমার অন্ন নালী দিয়ে যায় আর একটা হলো শ্বাসনালী দিয়ে যায়। তো শ্বাসনালী আমাদের এই পরিপাকের ভিতরে পড়ে না, শ্বাসনালী বাদ, আমাদের মূলত কাজ অন্ননালী। তো অন্ননালী সম্পর্কে এই অধ্যায়তে তুমি জানতে পারবা। দেন অন্ননালী পরে অন্ননালী হয়ে খাবারটা আমাদের কোথায় যায়, আমাদের পাকস্থলী। তো আমরা সবাই জানি পাকস্থলী বা স্টোমাক। তো এটা আমরা সারা জীবন নাম শুনে আসছি পাকস্থলী বা স্টোমাক, বাট এটার কাজ কি, এটার কাজ খাবার রাখা। যে পাকস্থলী বা স্টোমাক এটা আমাদের বডিতে খাবার রেখে দেয় এরকম কিছু না। এই পাকস্থলী হলো এই পরিপাকের সাথে সংশ্লিষ্ট ওয়ান অফ দা মোস্ট ভাইটাল অর্গ্যান। এটা আমাদের পরিপাকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অর্গ্যান হলো তোমার এই পাকস্থলী। তো এই পাকস্থলী সম্পর্কে তোমার বলা থাকবে যে পাকস্থলী স্ট্রাকচারটা কেমন হয়, এটা কিভাবে আমাদের খাদ্যটা মানে পরিপাক করে, পুরা প্রসিডিউর এর স্ট্রাকচার সবকিছু এই অধ্যায়তে তোমার বলা থাকবে। দেন পাকস্থলী থেকে খাদ্যটা কোথায় যায়, পাকস্থলী থেকে খাদ্যটা যায় হলো ক্ষুদ্রান্ত। তা আমরা সবাই কি চিনি, আমরা সবাই নারী ভুঁড়ি চিনি, যে নারী চিনি, মানুষের বডিতে নারী আছে। বাট এই নারীটা আসলে কি এটা আমরা কেউই জানি না। ম্যাক্সিমাম মানুষ নারী চিনে, বাট তুমি শুধু নারী চিনলে হবে না, তোমার আরো কিছু চিনা লাগবে। বিকজ তুমি পড়ালেখা করতেছো, তুমি ক্লাস 11 12 পড়তেছো, তুমি দেন আরো হায়ার লেভেলে পড়ালেখা করবা। তো তোমার তো এতটুকু বেসিক নলেজ থাকা উচিত। তো তুমি যারা মানে অনেকে নারী ভুঁড়ি চিনবে, সবাই নারী ভুঁড়ি চিনবে, বাট তোমার নারী ভুঁড়ি চিনলে চলবে না, তোমার আরো কিছু জানা লাগবে। তোমার কি জানা লাগবে, তোমার ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত ইন কমন অন্তর সম্পর্কে তোমার জানা লাগবে। অর্থাৎ আমরা যেই নারী ভুঁড়ি চিনি ওটাকে মূলত তোমার মানে বায়োলজিক্যাল ভাষায় মানে কি বলা হয়, অন্ত্র বলা হয়। তো এই অন্ত্রটাকে তোমার 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো তোমার ক্ষুদ্রান্ত্র আর একটা হলো বৃহদান্ত্র। তো এর ভিতরে তোমার ক্ষুদ্রান্ত নামটা ক্ষুদ্র, বৃহদান্ত্র নামটা বড়। তো তোমার অনেকের নাম শুনে মনে হবে যে ওটা ক্ষুদ্র তার মানে ওটার ইম্পর্টেন্স কম, আর এটা বৃহদান্ত্র তার মানে ওটার ইম্পর্টেন্স বেশি। আসলে জিনিসটা এরকম না। তোমার আসলে বলতে গেলে তোমার ক্ষুদ্রান্তের ইম্পর্টেন্স মানে তোমার পরিপাক সংশ্লিষ্ট তুমি যত অর্গ্যান পড়বা তার ভিতরে তোমার যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কোন একটা অর্গ্যান বলে সেটা হলো ক্ষুদ্রান্ত। কেন ক্ষুদ্রান্ত ইম্পর্টেন্ট, তোমার পাকস্থলীতে খাবারটা তোমার ক্ষুদ্রান্তে যাবে। ক্ষুদ্রান্তেই মূলত একটা খাবার মানে মেইনলি পরিপাক হয়, মেইনলি একটা খাবার পুরোপুরি পরিপাক হয় হলো তোমার ক্ষুদ্রান্তে। মানে একটা খাবার একদম পুরোপুরি তোমার ক্ষুদ্রান্তে বিভিন্ন হরমোনের সহায়তায় এটা হলো তোমার পরিপাক হয়ে যায়। পরিপাক হওয়ার পরে দেন খাবারটা তোমার বৃহদান্তে যায়। তো বৃহদান্তে যাওয়ার পরে কি হয়, মানে খাবারটা তো মূলত সবই পরিপাক হয়ে গেছে। পরিপাক হওয়ার পরে দেন খাবারটা কি হয়, খাবারটা তোমার মানে কিছু কিছু জিনিস বাদ থাকে বা হালকা পাতলা মানে কি বলবো মানে ক্ষুদ্রান্ত মানে একটু যদি ক্ষুদ্রান্তের একটু ভুল থাকে ওই জিনিসটা তোমার বৃহদান্ত কারেকশন করে একদম প্রপারলি করে মানে প্রপারলি ওটাকে ডাইজেস্ট করে দেয়। ডাইজেস্ট করার পরে মানে বৃহদান্তের মূলত কাজ হলো যে আমরা বললাম না খাবারটা বাইরে বের করা, খাবারটা বাইরে বের করা। তো বৃহদান্ত মূলত এই খাবারটা বাইরে বের করার কাজটা করে। এটা ধরো ক্ষুদ্রান্ত পরিপাক করে ফেললো, করে ফেলার পরে মানে মোটামুটি মানে খাবারের মধ্যে যে পুষ্টি মানে পুষ্টির উপাদান যেগুলো আছে ওগুলো নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটাকে ওটাকে হলো তোমার পায়ুপথে হলো বৃহদন্ত্র বের করে দেয়। এইগুলো হলো তোমার মানে একদম ডাইরেক্টলি মানে একদম মানে সোজাসুজি যদি দেখো তো এইগুলো মূলত আমার পরিপাক অঙ্গ। এইগুলা বাদেও আশেপাশে আরো কিছু পরিপাক অঙ্গ আছে, মানে এইগুলা ধরো আমি তোমার যেই অঙ্গগুলোর কথা বললাম এরা তোমার ডাইরেক্টলি হলো তোমার পরিপাকের সাথে সংশ্লিষ্ট। বাট কিছু কিছু অর্গান আছে যারা পরিপাকের সাথে সংশ্লিষ্ট বাট ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি। তো এরকম তোমার 2টা অর্গান সম্পর্কে এই অধ্যায়টা আলোচনা করা আছে, একটা হলো তোমার যকৃৎ আর একটা হলো তোমার অগ্ন্যাশয়। তো প্রথমে যকৃৎ, তো যকৃৎ মূলত লিভার বা আমরা যেটাকে কলিজা হিসেবে চিনি, এই হলো সেই যকৃৎ।
তো যকৃৎ হলো আমাদের বডির ওয়ান অফ দা ভাইটাল অর্গান। মানে যকৃৎ মানে আমাদের বডিতে মানে অনেক কাজ, মানে আমরা আসলে যকৃতের কাজটা ওরকম ভাবে উপলব্ধি করতে পারি না। যেমন হার্টের কাজটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, যেটা আমাদের বডিতে রক্ত পাম্প করে। দেন কিডনির কাজটা উপলব্ধি করতে পারি, এটা আমাদের এই যে মূত্রত্যাগে সাহায্য করে। দেন হলো তারপরে ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। বা যকৃতের কাজটা আমরা ওরকম ভাবে উপলব্ধি করতে পারি না, বাট তোমরা যখন এই অধ্যায়টা পড়বা, যকৃৎ সম্পর্কে জানবা, দেন বুঝতে পারবা যে আসলে এইগুলার থেকে যকৃৎ কোনো অংশেই কম না। যকৃৎ আমাদের দেহের মানে এটাকে তুমি কি বলবো, এটা ওয়ান কাইন্ড অফ সাইলেন্ট ক্লাস, মানে এটা মানে সাইলেন্টলি কাজগুলা করে, আমরা ওরকম ভাবে উপলব্ধি করতে পারি না। যকৃৎ আমাদের বডির অনেক কাজ করে। ফর এক্সাম্পল এই যে পরিপাক, এই পরিপাক জিনিসটাই মানে এই পরিপাকে বিভিন্ন ফ্যাক্টর আছে। আমি তো তোমাদের ডাইরেক্ট জাস্ট একটা ধারণা দিলাম, এইগুলা বাদেও ভিতরে আরো মানে বিস্তারিত করলে জিনিসটা একটু কমপ্লেক্স আছে। ভিতরে আরো অনেক বিষয় আছে, হরমোনের একটা বিষয় আছে, দেন মানে খাদ্য মানে জমানোর, মানে বডিতে খাদ্য জমানোর একটা বিষয় আছে, দেন সারা বডিতে মানে খাদ্য ছড়ানোর একটা বিষয় আছে। এই সব কিছু মূলত তোমার যকৃৎ নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়, এইগুলো তোমার যকৃৎ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমরা অনেকে পিত্তথলির নাম শুনছি। তো পিত্তথলির নাম অনেকেই শুনছি। পিত্ত আসলে আমাদের বডির একটা জিনিস, মানে আমরা অত বিস্তারিত জানি না, বাট পিত্তথলি মূলত মানে পিত্তথলিতে মূলত তোমার পিত্ত থাকে। তবে পিত্ত জিনিসটা আসলে কি, পিত্ত হলো এক ধরনের তিতা একটা জিনিস। এটা মূলত আমাদের বডিতে স্নেহ জাতীয় যে খাদ্য আসে ওটাকে পরিপাকে সাহায্য করে। তো এই মানে স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে। তো আমাদের অনেকে মনে হয় যে এই পিত্তথলিতে পিত্ত থাকে, তার মানে পিত্তথলি পিত্ত তৈরি করে। আসলে জিনিসটা এরকম না। তোমার আমাদের এই যকৃৎ মূলত পিত্ত তৈরি করে। তৈরি করার পরে ওই মানে ওই পিত্তটা ওটা হলো যকৃৎ থেকে পিত্তথলিতে যায়, যা সংরক্ষিত থাকে, পিত্তথলির মধ্যে থাকে। দেন যখন আমাদের বডির এই পিত্তের প্রয়োজন হয় তখন পিত্তথলিতে বডিতে আসলে পিত্তটা যায়, বাট মূলত তোমার যকৃৎই পিত্তটা তৈরি করে। তো পিত্ত আমাদের বডির অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা এই অধ্যায় বললে বুঝতে পারবে। আর যেটা তৈরি করে হলো তোমার যকৃৎ। এছাড়াও আমাদের এই যে আমরা মূত্র ত্যাগ করি, তো মূত্র ত্যাগ করে মূত্রের ভিতরে আমাদের মানে মানুষের মূত্রে কি থাকে, ইউরিয়া থাকে। তো আমাদের বডিতে এই ইউরিয়াটাও এই যকৃৎই তৈরি করে। আমাদের অনেকের মনে হয় ইউরিয়া কিডনি তৈরি করে, আসলে কিডনি ইউরিয়া তৈরি করে না। ইউরিয়া তৈরি করে হলো মানে আমাদের মূত্রের মেইন উপাদান ইউরিয়া, এটা হলো তোমার যকৃৎ তৈরি করতেছে। দেন আরো কিছু প্রসেস আছে, যেমন আমাদের বডিতে খাদ্য জমা থাকে। আমাদের বডিতে খাদ্য জমা থাকে, মানে এই খাদ্যটা কোথায় জমা থাকে, আমাদের বডির খাদ্য এই যকৃতে জমা থাকে। তারপরে এরকম আরো বিভিন্ন কিছুতে তোমার যকৃৎ মূলত আমাদের মানে বডির এইরকম বিভিন্ন প্রসেস আছে। সব প্রসেসে যকৃতের কোনো না কোনো ভূমিকা থাকবেই। তারপরে লোহিত রক্ত কণিকাকে ভেঙে দেয়, মানে যেসব লোহিত রক্ত কণিকা মানে অনেক পুরাতন কিছু, ওগুলোকে ভেঙে দেয়, এরকম বিভিন্ন কাজ করে। তো এই যকৃৎ সম্পর্কে এই অধ্যায়তে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবা। দেন আছে কি, তারপরে আরেকটা অর্গান বললাম যে দুইটা অর্গানের কথা বলা হয়েছে। আরেকটা অর্গান হলো তোমার অগ্ন্যাশয়। তো অগ্ন্যাশয় হলো একটা অর্গান। এটা মূলত তোমার কাজ হলো, এটা একই সাথে তোমার এনজাইম আর হরমোন, মানে আমাদের বডির কাজকর্ম নিয়ন্ত্রণের জন্য এনজাইম আর হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই এনজাইম আর হরমোন মানে দুইটাই হলো তোমার এই অগ্ন্যাশয় থেকে কিছু এনজাইম আর কিছু হরমোন হলো খরিত হয়। তো এইটা তুমি যখন পড়বা তখন বুঝতে পারবে যে অগ্ন্যাশয় যেসব হরমোন এনজাইম ক্ষরণ করে ওইগুলার মানে ইম্পর্টেন্স আমাদের বডিতে কতটা বেশি। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে শুধু একটা এক্সাম্পল দিয়ে দিবো, সেটা হলো ইনসুলিন। ইনসুলিন হলো ওয়ান কাইন্ড অফ হরমোন। এর কাজ কি, এর কাজ হলো আমাদের বডিতে যে মানে আমাদের বডিতে তো রক্ত আছে, রক্তের মধ্যে তোমার গ্লুকোজ থাকে, এটা হলো আমাদের রক্তের গ্লুকোজকে ভেঙে শক্তিতে পরিণত করে। বা যদি সামহাও তোমার অগ্ন্যাশয়ের মানে কোনো রকম সমস্যা যদি দেখা যায়, দেন অগ্ন্যাশয় থেকে যেহেতু এই ইনসুলিন হরমোনটা খরিত হয়, তো ইনসুলিন হরমোনের ক্ষরণটা অগ্ন্যাশয়ের কিছু হইলে ইনসুলিন হরমোনের ক্ষরণটা কমে যায়, বা মানে একদমই বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের রক্তে কিন্তু গ্লুকোজ মানে অনবরত বাড়তে থাকবে, বাট এই গ্লুকোজটা ভাঙার আর কেউ থাকবে না। তখন কি হবে, তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি মানে বেড়ে যাবে। তো তখন কি হয়, আমরা মানে কিছু না চিনেও আমরা ডায়াবেটিক্স রোগটা মানে রোগটার সাথে আমরা সবাই পরিচিত। তো যাদের ডায়াবেটিক্স হয় তাদের বডিতে মূলত এই যে ইনসুলিন হরমোনটা আছে, এটা হয় খরিত হয় না, বা অল্প খরিত হয়। মানে যা খরিত হয় তা হলো তোমার বডির ওই গ্লুকোজকে ভাঙার জন্য ইনাফ না। এই কারণে কি হয়, এই কারণে মূলত তোমার ডায়াবেটিক্স হয়। এই যেমন তোমরা দেখতে পারবা যে ওই যারা ডায়াবেটিক্স হয় তারা তোমার হলো মিষ্টি খায় না, চিনি খায় না। কেন খায় না, কারণ ওদের রক্তে অলরেডি অনেক গ্লুকোজ আছে। তো ওরা এইগুলা খাইলে ওদের রক্তে আরো গ্লুকোজ বেড়ে যাবে, আর ওদের বডিতে ইনসুলিন নাই, তো ওইগুলাই মানে ভাঙা হচ্ছে না, আরো বাড়াইলে তো আরো সমস্যা। তো এই ডায়াবেটিক্স মানে তাহলে বুঝতে পারতেছো যে আসলেও যদি আমাদের বডিতে এই অগ্ন্যাশয়টা না থাকতো তাহলে কি হতো, সবারই ডায়াবেটিক্স হয়ে যেত। তাইলে তোমরা বুঝতে পারছো যে অগ্ন্যাশয়টা করা ইম্পর্টেন্ট একটা অর্গান। তো এই অগ্ন্যাশয় সম্পর্কে এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে। তো প্রথমে এই অধ্যায়ের প্রথমবারে তোমার পরিপাক সম্পর্কে মোটামুটি একটা আলোচনা দিছে, দেন এরা বলছে হলো শোষণ। তো শোষণ সম্পর্কে আলোচনা করতে, তো শোষণটা আসলে কি, শোষণটা মূলত এই যে আমরা খাদ্য পরিপাক করলাম, পরিপাক করার পরে এটা আমাদের বডিতে, আগে বলছে আমাদের বডিতে কোষ আছে, তো আমাদের প্রতিটা কোষ কি করে এই খাদ্যগুলাকে
শোষণ করে। তো এই শোষণটা আসলে কিভাবে হয়, দেন আমাদের বডিতে আসলে তিন ধরনের খাদ্য থাকে, শর্করা, স্নেহ, প্রোটিন। তো স্নেহ একভাবে শোষিত হয়, তোমার প্রোটিন একভাবে শোষিত হয়, শর্করা একভাবে শোষিত হয়। তো ওই পুরা জিনিসটা এই শোষণ অধ্যায়তে বলা হয়েছে। দেন হলো মানে কিছু জিনিস আছে যারা এই শোষণকে কন্ট্রোল করে, ওইগুলা মূলত বলা হয়েছে। এই পরিপাক আর শোষণের পরে এই অধ্যায়তে আরেকটা টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হলো স্থূলতা। তো স্থূলতা কি? স্থূলতা হলো মূলত আমাদের বডিতে তোমার এই যে চর্বি জমে যায়, মেদ জমে যায়, মানুষ হচ্ছে মোটা হয়ে যায়। তো এই মোটাটা কেন মানে এই মোটা হয়, তো এটাকে তোমার মানে কি বলবো, বায়োলজির ভাষায় বা আভিজাত্য ভাষায় এই মোটা হওয়াকে তোমার স্থূলতা বলা হয়। তো এই বডি মানে এই অধ্যায়ের লাস্টের দিকে তোমার এই স্থূলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে মানে কোন কোন রোগের কারণে তোমার মূলত আমরা মোটা হয়ে যাই, বা কিসের কারণে আমরা মোটা হয়ে যাই। দেন হলো আমরা 9-10 একটা টপিক পড়ছিলাম বিএমআই, বডি মাস ইন্ডেক্স। মানে বিএমআই একটা রেঞ্জ দেওয়া থাকে, তো ওই রেঞ্জের বেশি হলে আমরা মানে শারীরিক ভাবে মানে আমাদের শারীরিক অবস্থা ঠিক নাই। এটা মূলত আমাদের হাইট আর আমাদের ওজনের একটা রেশিও টাইপের। তো এটা মূলত ডিটারমাইন করে যে আমরা শারীরিকভাবে ফিট আছি কি কিনা, এরকম এদের একটা মান আছে। তো ওই মান অনুযায়ী তো বিএমআই সম্পর্কে ওই স্থূলতার ভিতরে আলোচনা করছে। দেন আরো কিছু স্থূলতা সম্পর্কে বলছে, দেন কিছু রোগ সম্পর্কে, তারপরে আবার লাস্টে তোমার কিছু রোগ সম্পর্কে আলোচনা করে দিয়েছে, যেগুলো মানে এই যে আমাদের পরিপাক তন্ত্র রিলেটেড বা স্থূলতা রিলেটেড কিছু রোগ সম্পর্কে একটু আলোচনা করছে, মানে একদম সংক্ষিপ্ত কিছু আলোচনা করে দিছে। এই মূলত তোমার 3 নাম্বার অধ্যায়। তো 3 নাম্বার অধ্যায় পড়লে তুমি মূলত এইগুলা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা। তারপরে তোমার 4 নাম্বার অধ্যায়তে আসি। তো 4 নাম্বার অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এটা মূলত আমাদের কি নিয়ে? এই অধ্যায়টা মূলত আমাদের রক্ত। রক্ত আর আমাদের একটা অর্গ্যান, সেটা হলো হৃৎপিণ্ড। তো এই অধ্যায়টা মূলত আমাদের রক্ত আর হৃৎপিণ্ড নিয়ে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ আমরা সবাই জানি যে রক্ত আর হৃৎপিণ্ড না থাকলে মানে মানুষ থাকতোই না, এরকম একটা অবস্থা। তো এই অধ্যায়তে তুমি যখন প্রথমে ঢুকবা, তো এইখানে তোমার মূলত রক্ত নিয়ে আলোচনা করা হয়েছে। বলছে মানে রক্তের মানে প্রপার্টিজ গুলা বলছে, বৈশিষ্ট্য গুলা বলছে, যে রক্ত কিরকম, রক্তের মানে ও তাপমাত্রাটা কত, রক্তের ভিতরে কি থাকে, এগুলো সম্পর্কে বলছে। দেন রক্তের উপাদান, রক্ত মূলত তোমার দুইটা উপাদান নিয়ে গঠিত, একটা হলো তোমার রক্ত রস আর রক্ত কণিকা। দেন রক্ত রস, এই রক্ত রসকে ইংলিশে প্লাজমা বলে। তো এই রক্ত রস সম্পর্কে মোটামুটি ভালো একটা আলোচনা করছে এই অধ্যায়তে, যে মানে এই মানে রক্তরস কি কি কাজে লাগে, এটাকে দেখতে কিরকম, এরকম কতটুকু থাকে, এর ভিতরে কি কি থাকে, এগুলো আলোচনা করছে। দেন রক্তকণিকা, তো রক্তকণিকা আবার তোমার 3 প্রকার, একটা হলো লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা হলো অনুচক্রিকা। তো এই লোহিত রক্তকণিকা বা আরবিসি, তো এই অধ্যায়তে আলাদা আলাদা যেমন লোহিত রক্ত সম্পর্কে, লোহিত রক্তকণিকা সম্পর্কে আলোচনা করছে। ওই সেম ওয়েতে বলছে এর বৈশিষ্ট্য কি, এটা কি কি কাজে লাগে, এর ভিতরে কি কি থাকে। দেন শ্বেত রক্তকণিকা, তারপরে হলো তোমার অনুচক্রিকা, এইগুলা সম্পর্কে এরকম ভাবে সবই আলোচনা করছে। তো এই শ্বেত রক্তকণিকার আবার বিভিন্ন প্রকার ভেদ আছে, মানে শ্বেত রক্তকণিকাকে তোমার মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো এক গ্রানুলোসাইট আর হলো গ্রানুলোসাইট। তো এখানে আবার তোমার হলো এই গ্রানুলোসাইটটা হলো 3 প্রকার, এক গ্রানুলোসাইট হলো 2 প্রকার, তার মানে এর ভিতরে আরো 5টা প্রকার পাচ্ছ। তো এই শ্বেত রক্তকণিকার যে প্রকার ভেদ গুলো আছে, এই প্রকার ভেদ সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করা আছে, অর্থাৎ এর যে প্রকার ভেদ আছে ওইগুলা সম্পর্কেও কিছু কথা বলা আছে, যে এগুলো কি কাজে লাগে, এগুলো কতটুকু থাকে, সব সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিয়ে আছে। তো এইগুলা ধারণা দিছে। দেন আর আরো আরেকটু কিছু ধারণা দিছে, যে আমাদের ধরো বডি হলো কেটে যায়, বডি কেটে গেলে দেন কি হয় মানে প্রথমে একটু রক্ত পড়ে, দেন আস্তে আস্তে রক্তটা পড়া বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ওই জায়গাটা আবার আস্তে আস্তে হিল করে। তো ওই জিনিসটা বলা হয়েছে, যে মানে আসলে প্রসিডিউরটা কি, যে আমাদের বডি কেটে গেল, কেটে যাওয়ার পরে আসলে তোমার মানে কিভাবে আসলে বডিটা হিল করতেছে, কিভাবে রক্তটা বন্ধ হচ্ছে। তো ওইটা মূলত আলোচনা করছে। এটা মূলত হয় তোমার অনুচক্রিকার কারণে, কারণ আমাদের বডিতে তোমার অনুচক্রিকা, অনুচক্রিতা মানে অনুচক্রিকা বা মানে ওই যে বললাম রক্তের 3টা কণিকা, তো এর ভিতরে একটা কণিকা হলো অনুচক্রিকা। তো ওই অনুচক্রিকার মধ্যে তোমার 13টা ফ্যাক্টর আছে। তো ওই ফ্যাক্টর 13টা সম্পর্কে বলা আছে। এই ফ্যাক্টর গুলা মূলত মানে এক একটা ফ্যাক্টর এক এক ভাবে মানে এদের ভিতরে একটা মানে একটা কম্বিনেশন তৈরি করে এরা মূলত আমাদের এই রক্তটা তঞ্জন করে। তো এই এই মানে কিভাবে আমাদের রক্তটা তঞ্জন হয় এবং এই যে 13টা ফ্যাক্টর কাজ করে, তো এইগুলা সম্পর্কে তোমার বলা আছে। দেন আরেকটা টপিক সম্পর্কে বলা আছে, সেটা হলো লসিকা। তো লসিকা কি, আমরা সবাই রক্তের সাথে পরিচিত, বাট লসিকা বা লিম্ফ, মানে লসিকাকে তোমার ইংলিশে লিম্ফ বলা হয়, তো আমরা লসিকা বা লিম্ফের সাথে অতটা পরিচিত না। তো একটু বলি আসলে লসিকাটা কি। তো রক্ত কি, রক্ত হলো আমাদের পুরা বডিতে থাকে। তা আমাদের বডিতে তোমার রক্ত থাকে, তো রক্ত আমাদের বডিতে তোমার বিভিন্ন কিছু পরিবহন করে, মানে আমাদের পুরা বডিতে তোমার রক্ত হলো মানে বিভিন্ন কিছু মানে রক্ত আমাদের বডির সবকিছু মানে পরিবহন করে সব জায়গায় পাঠিয়ে দেয়, এই তো রক্তের কাজ। তো লসিকা কি, তোমার আমাদের বডিতে কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে তোমার রক্ত যাইতে পারে না। যেমন মানে একটা জায়গায় আছে, সেটা হলো তোমার আমাদের দেহে তো টিস্যু মানে কোষ আছে, কোষ মিলে টিস্যু গঠিত হয়। তো মানে অনেকগুলা কোষ মিলে তো টিস্যু গঠিত হয়। তো মানে কোষের মাঝখানে তোমার আন্তঃকোষীয় ফাঁক থাকে। এই ওয়ার্ডটা তোমরা 9-10-এ পড়ছো, যে আন্তঃকোষীয় ফাঁক।
তো এই আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে তোমার আসলে রক্ত যাইতে পারে না, রক্ত আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে যাইতে পারে না। এখন মানে রক্ত কি করে আমাদের পুরো বডিতে পুষ্টি সরবরাহ করে। এখন ওই আন্তঃকোষীয় ফাঁক ওইখানেও তো কিছু জায়গা আছে, ওইখানে তো পুষ্টি লাগবে। পুষ্টি না গেলে তো ওইখান থেকে তোমার কোষ, ওই অংশের কোষ মারা যাবে, আস্তে আস্তে পুরো কোষই মারা যাবে। তো ওইখানে তো পুষ্টি সরবরাহ করা লাগবে, বাট ওইখানে আমার রক্ত যাইতে পারতেছে না। তো ওইখানে এই পুষ্টিটা সরবরাহ করে হলে এই লসিকা। তো লসিকাটা তৈরি হয় কেমনে? এই লসিকাটা মূলত তোমার এই রক্তেরই মানে কিছু কিছু উপাদান আছে, মানে রক্তের উপাদান, মানে কিছু উপাদান বলতে রক্তের এই যে শ্বেত রক্তকণিকা আছে, তো শ্বেত রক্তকণিকা বলছি এর হলো 5টা প্রকার আছে। তো এই 5টা প্রকারের ভিতরে তোমার 2টা প্রকার আছে, একটাকে তোমার বলা হয় লিম্ফোসাইট, আরটাকে বলা হয় তোমার মোনোসাইট। তো এই লিম্ফোসাইট আর মোনোসাইট এই দুইটা জিনিস মূলত, আর সাথে একটু প্লাজমা থাকে মানে রক্ত রস থাকে, এইগুলা মিলে মূলত এই লসিকাটা তৈরি করে। তো এই লসিকাটা ওই আন্তঃকোষীয় ফাঁকে থাকে, আন্তঃকোষীয় ফাঁকে থেকে তোমার মূলত আমাদের ওই মানে ওই এলাকায় তোমার হলো মানে ওই এলাকায় তোমার পুষ্টি সরবরাহ করে। ওই এলাকায় তোমার এই আন্তঃকোষীয় ফাঁকে এই লসিকা অবস্থান করে, অবস্থান করে ওই এলাকায় ধরো যে পুষ্টিটা লাগবে, ওই পুষ্টিটা রক্তের পরিবর্তে ওইটা হলো ওইখানে ওই পুষ্টিটা সরবরাহ করে। তো এই জন্য এই রক্তের ভিতরে এই লসিকা জিনিসটা আলোচনা করা হয়েছে, কারণ এটাও অনেকটা রক্তের মতোই কাজ করে। তো লসিকা সম্পর্কে আলোচনা করছে। তো লসিকা সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা আছে, যে লসিকা মানে একটা ধরো আমাদের রক্ত একটা রক্ততন্ত্র। রক্ততন্ত্র বলতে মানে এই যে রক্ত থাকে, হৃৎপিণ্ড থাকে, ধমনী থাকে, শিরা থাকে, সব মিলে একটা রক্ততন্ত্র তৈরি হয়ে যায়। তো লসিকারও একটা মানে নিজস্ব একটা তন্ত্র আছে। তো লসিকা তন্ত্রের ভিতরে মূলত তোমার লসিকা নালী আর লসিকা মানে লসিকা গ্রন্থি থাকে, লসিকা নালী আর লসিকা গ্রন্থি থাকে। তো এই অধ্যায়ে তোমার এই লসিকা নালী সম্পর্কে হালকা পাতলা একটু আলোচনা করছে, যে লসিকা নালীটা কিরকম হয়, কোথায় থাকে, এটা আলোচনা দিছে। দেন হলো লসিকা গ্রন্থি। তো লসিকা গ্রন্থিটা খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে তোমার লসিকা গ্রন্থি সম্পর্কে আলোচনা করছে, যে আমাদের বডিতে তোমার 5 ধরনের লসিকা গ্রন্থি আছে। 5 ধরনের লসিকা গ্রন্থি আছে, এর ভিতরে কি কি আছে? তোমার লিম্ফ নড আছে, টনসিল আছে, প্লিয়া আছে, লাল অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা আছে, আরেকটা হলো দাঁড়াও কি আছে, থাইরক্সিন আছে, থাইরক্সিন। থাইরক্সিন তো না, না, সরি সরি, থাইরক্সিন না, থাইমাস, থাইমাস। তো এই হলো তোমার 5টা হলো লসিকা গ্রন্থি, এই 5টা লসিকা গ্রন্থি আছে। তো এই অধ্যায়তে তোমার এই 5টা লসিকা গ্রন্থি সম্পর্কে আলাদা আলাদা ভাবে বলা আছে, যে এই লসিকা গ্রন্থির বৈশিষ্ট্য এরকম, এটা এই কাজ করে, মানে লিম্ফ নড এই কাজ করে, এতগুলা পাওয়া যায়, টনসিল এই কাজ করে, এতগুলা পাওয়া যায়, এইগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এইখানে তোমার আমি 5টা লসিকা গ্রন্থি সম্পর্কে বললাম। তো এই 5টা লসিকা গ্রন্থির মধ্যে এই পিলিহা একটা লসিকা গ্রন্থি বলছে, যেটাকে পিলিহা, ইংলিশে স্প্লিন বলা হয়, ইংলিশে প্লিন বলা হয়, বা তোমার হলো বাংলায় প্লিহা বলা হয়। তো এই প্লিন বা প্লিহা এটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, মানে আমাদের বডিতে বললাম না এই যে যকৃৎ, অগ্নাশয়, এইগুলো যেমন ইম্পর্টেন্স, এই প্লিন বা প্লিহার অনেক মানে সেরকম একটা ইম্পর্টেন্স আছে। মানে এটা একাধারে তোমার লসিকা গ্রন্থি হিসেবে কাজ করে, এছাড়াও এটার আরো কাজ আছে। এটা মূলত আমাদের বডিতে তোমার লোহিত রক্তকণিকা, এটা আমাদের বডিতে কি করে, আমাদের বডিতে তোমার হলো লোহিত রক্তকণিকা হলো সংরক্ষণ করে রাখে। দেন আবার আমাদের বডিতে তোমার ধরো লোহিত রক্তকণিকা অনেক পূরণ হয়ে গেছে, দেন ওই মানে পূরণ যে লোহিত রক্তকণিকা আছে, মানে যেগুলো আমাদের বডিতে আর মানে কাজে লাগে না, ওইগুলাকেও এই পিলিয়া ধ্বংস করে, এরকম বিভিন্ন কাজ করে। দেন হলো আমাদের প্রতিরক্ষা আছে, মানে আমাদের বডিতে বিভিন্ন জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করা, মানে মানে আমাদের বডিতে একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটা কি করে আমাদের বডিকে জীবাণু থেকে রক্ষা করে। তো এই প্রতিরক্ষা ব্যবস্থায়ও এই পিলিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই পিলিয়া খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান। তো এই পিলিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে। এই হলো আমাদের অধ্যায়ের ফার্স্ট পার্ট, যেখানে মূলত তোমার মানে রক্তকে বেস করে ফার্স্ট পার্টটা বানানো হয়েছে। দেন তুমি অধ্যায়ের সেকেন্ড পার্টে চলে যাও। সেকেন্ড পার্টে তোমার মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে? তোমার সেকেন্ড পার্টে মূলত হৃৎপিণ্ড বা হার্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমি তোমাদেরকে বলছি যে আমাদের বডির ভাইটাল অর্গান যকৃৎ বা লিভার একটা ছিল, তো এই হৃৎপিণ্ড হলো আমাদের বডির আরেকটা হলো ভাইটাল অর্গান। তো এই অধ্যায় তোমার সেকেন্ড পার্টটা মূলত তোমার পুরোপুরি এই হৃৎপিণ্ডের উপরেই আলোচনা করা। তো হৃৎপিণ্ড আসলে মানে কিভাবে মানে কাজ করে, দেন হলো মানে হৃৎপিণ্ড মানে কি কি করে, সব মানে A to Z এই মানে এই অধ্যায়ের এই সেকেন্ড পার্টে বলা আছে। তো প্রথমে তুমি যদি সেকেন্ড পার্টে যাও, দেন জানতে পারবা যে মানে হৃৎপিণ্ড সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা দেবে, যে হৃৎপিণ্ডের গঠনটা কেমন, এর মানে কয়টা এর প্রাচীর আছে, দেন এর 3টা স্তর আছে, দেন এর ভিতরে তোমার হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে, অ্যাট্রিয়াম আর হলো ভেন্ট্রিকেল। দেন এর ভিতরে তোমার হলো মানে হৃৎপিণ্ডের ভিতরে বিভিন্ন তোমার হলো মানে হৃৎপিণ্ডের ভিতরে তোমার শিরা, ধমনী এইগুলো আছে। তো শিরা কি করে? শিরা হলো তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হলো হৃৎপিণ্ডের ভিতরে আনে। দেন হলো ধমনী কি করে? ধমনী হলো তোমার অক্সিজেন যুক্ত রক্ত আনে, বের করে। তো এই পুরা প্রসিডিওরটা কিভাবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে আসে, দেন সেখান থেকে ফুসফুসে যায়, তারপরে ফুসফুস থেকে আবার অক্সিজেন যুক্ত রক্ত আসে, এসে আবার পুরা বডিতে ছড়ায়। তো এই পুরা জিনিসটা তোমার মূলত হৃৎপিণ্ড মানে রক্তের এই চলাচলটা তোমার হলো হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করে। তো কোন এই প্রসিডিউরটা, পুরো প্রসিডিউরটা যে কোন প্রসেসে আসলে এই চলাচলটা হয়, এইটা মূলত এই অধ্যায়তে একদম বিস্তর ভাবে আলোচনা করা হয়েছে। তো আমরা যা জানি এর ভিতরেও আরো মানে আমরা ধরো 9-10 হালকা পাতলা হৃৎপিণ্ড সম্পর্কে পড়েছি,
বাট এইখানে অনেক হায়ার লেভেলের জিনিসপত্র বলা আছে, যে মানে আমাদের হৃৎপিণ্ডে বিভিন্ন টিস্যু আছে, মানে টিস্যু আছে বলতে জাংশনাল টিস্যু বলে, এরা মূলত ধরো হৃৎপিণ্ড তো এমন একটা জিনিস, এটা মানে কন্টিনিউয়াসলি তোমার হলো মানে বিট করতে থাকে, মানে কন্টিনিউয়াসলি মানে কি বুঝোই তো, মানে ওই মানে বিট মানে হৃৎপিণ্ড তোমার বিট করতে মানে কম্পন করতে থাকে। তো এটা আসলে কেমনে হয়, এটা তো কোনো মানে এমন তো না যে এটা আমরা কারেন্টের সাথে সংযোগ দিয়ে দিলাম তারপরে এটা মানে হলো, তা কারেন্ট না থাকলে বন্ধ হয়ে গেল, এরকম কিছু তো না। তো এটা কন্টিনিউয়াসলি করতে থাকে। তো এটা কেমনে করে, কিছু টিস্যু আছে, এই টিস্যুর কারণে এরা এক ধরনের উদ্দীপনা তৈরি করে, তার কারণে করে, এরকম 4 ধরনের টিস্যু আছে। তো ওই টিস্যু গুলা সম্পর্কে একটা ধারণা দিছে। এরকম মানে হৃৎপিণ্ড সম্পর্কে A to Z যা আছে সবই এই অধ্যায়তে বলা আছে। আমরা অধ্যায়ের লাস্টের দিকে কি বলা আছে, আর অধ্যায়ের লাস্টের দিকে বলা হয়েছে যে আমাদের ওই যে বিভিন্ন তোমার সমস্যা মানে বিভিন্ন রোগ হয়, মানে হৃৎপিণ্ড রিলেটেড বিভিন্ন রোগ হয়, যে আমাদের এই যে হার্ট অ্যাটাক হয়, দেন হলো হার্ট ফেলিয়ার হয়, দেন একটা রোগ আছে মানে হৃৎপিণ্ডে ব্যথা হয়, ওটাকে তোমার বায়োলজির ভাষায় অ্যানজাইনা বলে। তো এই অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার এইগুলা সম্পর্কে মোটামুটি তোমার ভালো একটা ধারণা দেয়া আছে। দেন তোমার হৃৎপিণ্ডের বিভিন্ন চিকিৎসা আছে, চিকিৎসা থাকা বলতে তোমার মূলত আমাদের হৃৎপিণ্ডে মূলত সমস্যা হয়, হৃৎপিণ্ডের ভিতরে যে ধমনী গুলা থাকে ওইগুলাকে তোমার করোনারি ধমনী বলে। তো করোনারি ধমনী বলে, এখন এলে কি হয়, এই মানে হৃৎপিণ্ডের ধমনীকে করোনারি ধমনী বলে। তো এই খাদ্যের কারণে বা আমরা অনেক চর্বিযুক্ত খাদ্য খাইলে এই করোনারি ধমনীর মধ্যে এই চর্বিটা জমে যায়। জমে গেলে তোমার তো হৃৎপিণ্ডের তো অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে, আর এটা হলো রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে আসে। তো এই যদি ধমনীটা তোমার এই চর্বি জমে যদি ধমনীটা তোমার বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে তোমার এই অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড পাবে না। এই না পাওয়ার কারণে কি হয়, না পাওয়ার কারণে তোমার এই যে হার্ট ফেইলার, হার্ট অ্যাটাক, এনজাইনা এগুলো দেখা যায়। তো এই সমস্যাটাকে তোমার বলা হয় হলো করোনারি থ্রোম্বোসিস। করোনারি থ্রোম্বোসিস, তো এই করোনারি থ্রোম্বোসিস তো হয়েছে একজনের হলো, তো হওয়ার পরে কি করা লাগবে, এমনি রেখে দেবো, রেখে দিলে তো সে মারা যাবে, তো তো চিকিৎসা থাকবে। তো ওই চিকিৎসা সম্পর্কে এই অধ্যায়টা মোটামুটি তোমার মানে ভালো একটা মানে আলোচনা করা হয়েছে। এখানে তোমার বলা হয়েছে তোমার ওপেন হার্ট সার্জারি আছে, আমরা অনেকে নাম শুনছি, এটা সম্পর্কে আলোচনা করছে। তারপরে অনেকে শুনছি যে হার্টে রিং পরায়, তো ওই জিনিসটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কারণ এটা সম্পর্কে আমরা প্রপারলি জানি না। আমরা জানি হার্টে রিং পরায়, আসলে কেমনে কি করে ওইটা সম্পর্কে এই অধ্যায়তে তোমার মোটামুটি ভালো একটা ধারণা দিয়ে আছে। তারপরে বলা হয়েছে তোমার বাইপাস সার্জারি আছে, হার্ট রিলেটেড একটা সার্জারি, ওইটা সম্পর্কে বলা হয়েছে। দেন হলো হার্টের এই যে রোগগুলা কিভাবে, ওই যে আমরা নাম শুনছি ইসিজি, তারপরে এমআরআই, এরকম বিভিন্ন কিছু আছে, এগুলা দিয়ে তোমার হার্টের বিভিন্ন রোগ টোগ মানে বের করা হয়, ইসিজি, ইটিটি, তারপরে হলো আরো বিভিন্ন কিছু আছে। তো এইগুলা সম্পর্কে হালকা পাতলা বলা আছে। এই মূলত তোমার এই 4 নম্বর অধ্যায়, যেখানে তোমার রক্ত, হার্ট এগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই হলো কথা। তারপরে আমরা 5 নম্বর অধ্যায়তে যাবো। তো 5 নম্বর অধ্যায়টা মূলত কিসের উপরে, 5 নম্বর অধ্যায় মূলত আমাদের ফুসফুসের উপরে। ফুসফুস, যাতে ইংলিশে কি বলে, ফুসফুসকে ইংলিশে তোমার লাংস বলে। 5 নম্বর অধ্যায় কিসের উপরে, 5 নম্বর অধ্যায় হলো ফুসফুস বা লাংসের উপরে। তো এই অধ্যায়তে তোমরা যখন ঢুকবা, তখন আসলে অধ্যায়টা আসলে ফুসফুস নিয়ে আলোচনা করে এরকম না, বাট ওই ফুসফুসের যে প্রসেসটা, তো ফুসফুস মূলত আমাদের বডিতে কি নিয়ন্ত্রণ করে, ফুসফুস মূলত আমাদের বডির শ্বসন নিয়ন্ত্রণ করে। শ্বসন, এখন শ্বসন সম্পর্কে আমাদের মানে একটু মানে কি বলবো, আমাদের গুলাইয়ে যায়, মানে আমাদের কি হয়, টপিকটা একটু গুলাইয়ে যায়, মানে আমাদের মাথার ভিতরে মানে অনেক কনফিউশন তৈরি হয় এই শ্বসন টপিক নিয়ে। তো আমি তোমাদের আগে এই কনফিউশনটা ক্লিয়ার করে দিই। তো আমাদের বডিতে তোমার মূলত 2 টাইপের শ্বসন হয়, একটা হলো তোমার হলো এক্সটার্নাল শ্বসন, মানে শ্বসনকে তোমার ইংলিশে রেসপাইরেশন বলে। তো একটা হলো তোমার বহিঃ শোষণ, আর একটা হলো অন্তঃশোষণ। তো 2 টাইপের শোষণ আসে, তো আমরা আসলে এই জিনিসটা জানি না, আমরা জানি শোষণ হয়। তো বহিঃ শোষণ, অন্তঃশোষণ এভাবে জানি, এর জন্য আমাদেরকে জিনিসটা গুলাই যায়। কিভাবে গুলাই, ধরো বহিঃ শোষণ, বহিঃ শোষণটা আসলে কি, ধরো আমরা হলো কি করি, আমরা হলো তোমার নাক দিয়ে কি করি, অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করে দেন হলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো আমরা কি করি, নাক দিয়ে অক্সিজেনটা আমাদের বডির ভিতরে ঢোকে, ঢুকে দেন ওটা আমাদের ফুসফুসে যায়, দেন ফুসফুসে ওটা মানে বিভিন্ন প্রসিডিউর হয়ে দেন কার্বন ডাই অক্সাইডটা আবার ফুসফুস থেকে আমাদের বডিতে মানে আমাদের নাক দিয়ে বেরোয় যায়। তো এটাকে আমরা শ্বসন হিসেবে চিনি। আবার অনেকে আবার আরেকটা শ্বসন চিনি, ওই শ্বসনটা কি, ওই শ্বসনটা হলো আমাদের এই যে বডিতে আমরা যেসব খাদ্য গ্রহণ করি, ওই খাদ্যটা কি হয়, খাদ্যটা হলো তোমার হলো শক্তিতে পরিণত হয়। তো ওটাও হলো শোষণ। তো অনেকের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যায়, এটা শোষণ না ওইটা শোষণ না, দুইটাই শোষণ। তো এরকম একটা কনফিউশন সবার ভিতরে থাকে। তো আমি আজকে তোমাদেরকে এই শ্বসনের কনফিউশনটা ক্লিয়ার করে দিই। আসলে দুইটাই শোষণ বা দুইটা হলো আলাদা আলাদা শোষণ। আমরা এই যে নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এটাকে তোমার মূলত বহিঃ শোষণ বলা হয়। আর এই যে আমাদের বডিতে এই যে খাদ্য ভেঙে শক্তি তৈরি হচ্ছে, এটাকে তোমার অন্তঃশোষণ বলা হয়। অন্তঃশোষণ বলা হয়। এখন দুইটা শোষণ কেন, দুইটাই তো ধরো দুইটা তো অনেক আলাদা টাইপের জিনিস, কিন্তু দুইটার নামই শোষণ কেন,
কারণ দুইটার সাথেই তোমার এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড শোষণ কি, শোষণ হলো মানে, মানে এই দুইটা শোষণের সাথে তোমার এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ওতপ্রোত ভাবে জড়িত, মানে দুইটার জন্যই এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড মাস, এই জন্য দুইটাকে তোমার শোষণ বলছে। বাট একটা হলো বহিঃশোষণ আর একটা হলো অন্তঃশোষণ, ভাগ করে দিছে। এখন কেন দুইটার সাথে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড লাগে? ধরো বহিঃশোষণ তো আমরা সবাই জানি, অক্সিজেন গ্রহণ করে দেন হলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। তো আমি প্রসিডিউরটা যদি তোমাদেরকে আরো একটু খুলে বলি, ধরো আমরা নাক দিয়ে হলো অক্সিজেন গ্রহণ করলাম, দেন এই অক্সিজেনটা কি হবে, তোমার হলো নাক দিয়ে ঢুকলো, ঢুকে দেন এটা আমাদের গলবিল হয়ে, দেন আমাদের শ্বাসনালী হয়ে, এটা আমাদের ফুসফুসে গেল, ফুসফুসে গেল। তো ফুসফুস, তো ফুসফুস তো ফুসফুস, ফুসফুসের ভিতরে আরো অনেক কিছু আছে। তো ফুসফুসের ভিতরে একটা জিনিস আছে যেটাকে অ্যালভিউলাস বলে, অধ্যায় বলে তোমরা বুঝতে পারবে যে অ্যালভিউলাসটা কি। তো অ্যালভিউলাস কি করে, আমরা হলো বডিতে আমাদের ফুসফুসের ভিতরে অক্সিজেনটা গিছে, তো অ্যালভিউলাস কি করে আমাদের রক্তে, তো আমাদের রক্তে কি আছে, আমাদের রক্তে ধরো কার্বন ডাইঅক্সাইড আছে, ধরো আছে, কেমনে আছে আমি এটা তোমাদেরকে পরে বুঝাচ্ছি। তো রক্তে কার্বন ডাইঅক্সাইড আছে, দেন অ্যালভিউলাস কি করে, অ্যালভিউলাস হলো তোমার ব্যাপন প্রক্রিয়ায় হলো এই রক্তের ভিতরে তোমার হলো ঢুকায় দেয়, অক্সিজেনটা ঢুকায় দেয়, যে অক্সিজেনটা গ্রহণ করছে ওটা ঢুকায় দেয়। এন্ড এই রক্ত থেকে কি করে, তোমার কার্বন ডাইঅক্সাইডটা বের করে নেয়, কার্বন ডাইঅক্সাইডটা বের করে নেয়, বের করে নিয়ে রক্তের ভিতরে অক্সিজেন ঢুকায় দেয়। তো ও যে কার্বন ডাইঅক্সাইডটা বের করছে, ওই কার্বন ডাইঅক্সাইডটাই আমাদের নাক দিয়ে আবার বের হয়ে গেল। কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে এখন অক্সিজেনটা কি আছে, রক্তের ভিতরে আছে, অক্সিজেনটা রক্তের ভিতরে আছে। তো এই অক্সিজেনটা কি হয়, এই অক্সিজেনটা হলো আমাদের ইসে চলে যায়, এই অক্সিজেনটা মানে রক্তের মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গে তোমার হলো পরিবাহিত হইতে থাকে। অক্সিজেনটা তোমার রক্তের মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গে পরিবাহিত হলো, হয়ে আমাদের বিভিন্ন অঙ্গে যায়, আমাদের বিভিন্ন অঙ্গে অক্সিজেন ঢোকার পরে মানে আমাদের বিভিন্ন অঙ্গে যায়। তারপরে অঙ্গের ভিতরে মূলত আমাদের অঙ্গগুলোতে মূলত আমি আগেই বলছি একটা কথা, যে আমাদের বডির একদম স্মলেস্ট ইউনিট, মানে একদম ছোট একক হলো কোষ, মানে আমাদের বডিতে মানে একদম ছোট ছোট ভাগে যদি তুমি বিভক্ত করো তাহলে তুমি কোষ পাবা। কোষের ভিতরে মানে বিভিন্ন অঙ্গাণ আছে, বাট মূলত তুমি কোষটা পাবা। দেন হলো অনেকগুলো কোষ মিলে তোমার টিস্যু তৈরি হয়, অনেকগুলো টিস্যু মিলে তোমার অঙ্গ তৈরি হয়, দেন অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র, এরকম কথা আছে। দেন তাইলে আমার কি হলো, এই রক্তটা আমার বিভিন্ন অঙ্গে গেল, অর্থাৎ আমার হার্টে গেল, আমার লিভারে গেল, আমার কিডনিতে গেল। তো কিডনিতে যাওয়া মানে কি, মানে অঙ্গে যাওয়া মানে কি, কোষে গেল, মানে অঙ্গে গেল, অঙ্গে গেল তার মানে কিসে গেল, অঙ্গে গেল তার মানে হলো টিস্যুতে গেল, আর টিস্যুতে গেল, টিস্যুতে গেল তার মানে তোমার কিসে গেল, কোষে গেল। তো ওটা আমাদের ওই কোষে তোমার হলো ওই মানে রক্তটা কোষের ওইখানে যে ওই সেম ওই ব্যাপন প্রক্রিয়ায় আমার রক্ত কি করলো, ওই ওর ভিতরকার যে অক্সিজেনটা আছে, অক্সিজেনটা হলো কোষের ভিতরে ঢুকাই দিল। আর কোষের ভিতরে তোমার কার্বন ডাইঅক্সাইড থাকে, ওটা আবার কি হলো, ওটা আবার আমার এই রক্তের ভিতরে চলে গেল। তো এই কোষের ভিতরে যে অক্সিজেনটা গেল, তারপরে কি হয়, তোমাদের এই 3 নম্বর অধ্যায়তে কি পড়াইলাম, পরিপাক আর শোষণ। তো প্রথমে তোমার কি হয়, খাদ্যটা তোমার প্রথমত খাদ্যটা কি হয়, পরিপাক হয়। আচ্ছা, খাদ্যটা পরিপাক হলো, পরিপাক হওয়ার পরে ওই পরিপাককৃত যে খাদ্যটা আছে ওটা কি হয়, ওটা হলো তোমার শোষণ হয়। ওটা কিসের শোষণ হয়, ওটা হলো কোষের শোষণ হয়। তো আমার কোষের ভিতরে অলরেডি খাদ্য চলে গেছে, আবার এখন আমার কোষের ভিতরে কি ঢুকলো, কোষের ভিতরে তোমার অক্সিজেন ঢুকলো। তো এই অক্সিজেন কি করে, এই অক্সিজেনের সহায়তায় কোষের কোষের যে বিভিন্ন অঙ্গাণু আছে, তো কোষের একটা অঙ্গাণু আছে সেটা কি, মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম এরা কি করে, এরা হলো এই অক্সিজেন ওরা অলরেডি তোমার খাদ্য পেয়ে গেছে, পরিপাকৃত খাদ্য ওরা শোষণ করে নিছে, দেন ওরা অক্সিজেনও পেয়ে গেছে। তো ওরা এই অক্সিজেনের সহায়তায় ওই খাদ্যটাকে কি করে, ভাঙে, খাদ্যটাকে ওরা ভাঙে, ভেঙে কি করে, ভাঙে হলো শক্তি তৈরি করে। ওই শক্তির মাধ্যমে আমরা মূলত আমাদের বিভিন্ন কাজটা করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। তো এই প্রসিডিউরের শক্তির সাথে তোমার কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়ে যায়, আর আমার অক্সিজেন আর খাদ্য খরচ হয়ে গেল, অর্থাৎ আমি অক্সিজেন আর খাদ্য খরচ করে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড পাইলাম। তো ওই শক্তিটা আমাদের বডির বিভিন্ন কাজ করতে আমরা খরচ করে ফেললাম। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কি হলো, ওই যে রক্তটা ওই ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে অক্সিজেন দিল আর কার্বন ডাইঅক্সাইড নিল। তো ওই যেই কার্বন ডাইঅক্সাইডটা নিল, ওই কার্বন ডাইঅক্সাইডটাই হলো এই কার্বন ডাইঅক্সাইড, মানে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, রক্তের মাধ্যমে আবার ফুসফুসে আসবে, ফুসফুসে এসে অ্যালভেলাস আবার এই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করবে, গ্রহণ করে দেন হলো ওইটাকে বডি থেকে বের করে দেবে। তো এই হলো তোমার পুরো প্রসিডিউর। তো এই প্রসিডিউর দেখছো, এই দুইটা প্রসেস কিন্তু একটার সাথে আরেকটা সম্পৃক্ত, এই জন্য তোমার দুইটা মানে একটার সাথে আরেকটার একটা মানে গভীর একটা কানেকশন আছে, এই জন্য দুইটাকেই শোষণ বলছে। বাট ভাগ করে দিছে, একটা হলো বহিঃশোষণ, কারণ একটা বাইরে হচ্ছে, মানে বাইরে বলতে কাইন্ড অফ বাইরে হচ্ছে, আরেকটা কোষের ভিতরে হচ্ছে, এই জন্য ওটাকে অন্তঃশোষণ বলেছে। আরেকটা কোষে মানে এটা কোষের উপরে বেসিস করে নামটা করা আছে, একটা কোষের বাইরে হচ্ছে এই জন্য একটা বহিঃশোষণ, আর একটা কোষের ভিতরে হচ্ছে এই জন্য ওটা অন্তঃশোষণ। এই হলো প্রসেস। তো এই তোমার 5 নম্বর অধ্যায় মূলত এই শোষণটাকে নিয়ে আলোচনা করছে। আর এই শোষণের সাথে মানে মেইনলি জড়িত হলো আমাদের ফুসফুস বা লাংস, মানে একটা ভাইটাল অর্গান, এই জন্য আমি বলছি যে এটা ফুসফুস নিয়ে আলোচনা করছে, মূলত শোষণটা আলোচনা করছে। তো মোটামুটি তোমাদের অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। তো অধ্যায়তে তোমরা ঢুকবা, ঢুকার পরে কি অধ্যায়তে মানে কিছু অঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে আগে বলছি তোমার পরিপাক রিলেটেড কিছু অঙ্গ বলছি না, যে পরিপাক রিলেটেড বিভিন্ন অঙ্গ আছে,
যে এই অঙ্গগুলো মানে পুরো পরিপাকটাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে তোমার এই শোষণ রিলেটেড কিছু অঙ্গ আছে যেগুলো আমার লাগবে এই পুরা শোষণ প্রসিডিউরটা কন্টিনিউ করার জন্য। এখানে তোমার শুধু তুমি ফুসফুস দিয়ে তোমার শোষণটা করতে পারবা না, এখানে আরো কিছু জিনিস লাগবে। তো কি কি লাগবে, তোমার হলো নাকটা লাগবে, কারণ তোমরা নাকের মাধ্যমে বায়ুটা গ্রহণ করবা। তো নাকের ভিতরে একটা গহ্বর আছে, নাকের ভিতরে একটা গহ্বর আছে, ওইটাকে নাসা গহ্বর বলে। তো নাসা গহ্বর একটা অঙ্গ। দেন হলো তোমার নাসা রন্ধ্র আছে, নাসা রন্ধ্র বলতে তোমার হলো মানে ওই নাকের যে কি বলবো মানে নাসা রন্ধ্র আবার দুই টাইপের, মানে আমরা এই যে নাকের সামনের দিকে মানে আমরা যে ফুটাটা দেখি ওটা হলো তোমার সম্মুখ নাসা রন্ধ্র। আর হলো তোমার নাকের মানে ভিতরের দিকে আরেকটা মানে একটা ফুটা টাইপ আরো একটা ফুটা আছে, ওটাকে তোমার পশ্চাৎ নাসা রন্ধ্র বলে। এরকম কিছু অঙ্গ আছে তোমার, নাসা গহ্বর, নাসা রন্ধ্র, এরকম কিছু অঙ্গ আছে। এইগুলা বাদেও তোমার ওই যে আগে বলছিলাম শ্বাসনালী, শ্বাসনালীটা লাগবে, বাতাস যাওয়ার জন্য শ্বাসনালীটা লাগবে। তারপরে তারপরে তোমার কি আছে, তারপরে তোমার আছে হলো শ্বাসনালীর পরে ওই জিনিসটা ওই শ্বাসনালীর মাধ্যমে ওটা কিসে চলে যায়, ওটা ফুসফুসে চলে যায়। তো ফুসফুসেরও আবার বিভিন্ন ভাগ আছে, তোমাদেরকে বললাম যে একটা মানে ফুসফুসের একটা অংশ হলো অ্যালভিউলাস। তো অ্যালভিউলাস বাদেও তোমার ফুসফুসের ভিতরে মানে তুমি যদি প্রথম থেকে শুরু করো, তো ফুসফুসের সাথে স্বরযন্ত্র নামে একটা অঙ্গ তোমার ফুসফুসের সাথে জড়িত। তো স্বরযন্ত্র কি বলে, যে আমরা কথা বলি, আমরা কথার সময় যে আওয়াজটা বের হয়, তো এই আওয়াজটা বের হওয়ার কারণ হলো এই ষড়যন্ত্র। ষড়যন্ত্রকে তোমার ইংলিশে ল্যারিংস বলে। তো এই ষড়যন্ত্র বা ল্যারিংস এটা কি, এটা হলো মূলত আমাদের এই আমরা যে কথা বলি, এই কথা বলতে মূলত মেইনলি সাহায্য করে হলো এই ষড়যন্ত্র বা ল্যারিংস। তো এই ষড়যন্ত্র সম্পর্কে তোমার মোটামুটি বলা আছে যে কিভাবে এটা আমাদেরকে শব্দ তৈরি করে, কিভাবে মানে এই যে এই শোষণে এর কি ভূমিকা ওইটা তোমার বলা থাকবে। তাই ষড়যন্ত্রের পরে আরেকটা জিনিস আছে, সেটা হলো শ্বাসনালী। শ্বাস মানে শ্বাসনালী তো বললাম, তো শ্বাসনালী তো বলছি। তো শ্বাসনালীকে তোমার মানে শ্বাসনালীর একটা ভালো নাম আছে, মানে ইংলিশে একটা ভালো মানে আমরা বাংলায় তো শ্বাসনালী পাচ্ছি, বাট এই ইংলিশে একটা নাম আছে যেটাকে ট্রাকিয়া বলে, ট্রাকিয়া বলে। তো এটা হলো এর ইংলিশ নাম। বাট বাংলায় তোমার ট্রাকিয়াটা লিখে রাখে, লিখে রেখে ওটা তোমার বাংলার মধ্যে ইউজ করে দেয়। বাট এটা হলো আসলে শ্বাসনালীর ইংলিশ নাম ট্রাকিয়া। বাট তোমরা যদি নাম দুইটা দেখো, একটা ট্রাকিয়া আর একটা শ্বাসনালী, কিন্তু এখানে নামের ভিতরে কিন্তু কোনো মিল নাই। তো আমাদের মনে হবে শ্বাসনালী এক জিনিস আর ট্রাকিয়া আলাদা জিনিস, আরেক জিনিস। বাট না, তোমার যাই ট্রাকিয়া তাই হলো শ্বাসনালী। তো ওই ট্রাকিয়া বা শ্বাসনালী সম্পর্কে তোমার ধারণা দিছে যে এর ভিতরে কি আছে, এটা কিভাবে তৈরি, এটার কাজ কি, এগুলা বলছে। দেন হলো তুমি আরো ভিতরে ঢুকা, ফুসফুসের আরো ভিতরে ঢুকলা। তো ফুসফুসের ভিতরে ঢুকলে তুমি কি পাবা, ব্রঙ্কাস পাবা, ব্রঙ্কাস পাবা, দেন মানে ব্রঙ্কিওল পাবা। এইগুলা মূলত ফুসফুসের চেম্বার টাইপের, যে ফুসফুসের যে বাতাসটা যাচ্ছে, বাতাস আবার বিভিন্ন ভাগে ভাগে ভাগ হয়ে যায়। যে প্রথমে তোমার এগুলো হলো ব্রঙ্কাসে মানে প্রাইমারি ব্রঙ্কাসে যায়, দেন সেকেন্ডারি ব্রঙ্কাসে যায়, দেন হলো ব্রঙ্কিওলে যায়। তারপর ব্রঙ্কিওল আবার দুই টাইপের, একটা হলো প্রান্তীয় ব্রঙ্কিওল, একটা হলো শোষণ ব্রঙ্কিওল। এরকম করে তোমার মানে ওই অঙ্গগুলা সম্পর্কে হালকা পাতলা ধারণা দিচ্ছে। তারপরে ওই বাতাসগুলো মানে ব্রঙ্কাস ব্রঙ্কিউল এইগুলা দিয়ে যায়, তো ওইগুলা সম্পর্কে বলা আছে। তারপরে কি আছে, তারপরে ওই যে আরেকটা অংশ বললাম অ্যালভিউলাস। তো অ্যালভিউলাসটা কি, তোমার ফুসফুসে তো আমরা অনেক কিছু পড়লাম। তো অনেক কিছু পড়ার ভিতরে তোমার ষড়যন্ত্রটা অনেক ইম্পর্টেন্ট একটা অর্গান। আরো কিছু বলছি, নাসারন্ধ্র, নাসাগত, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বা ষড়যন্ত্রটা অনেক ইম্পর্টেন্ট। তো এই ষড়যন্ত্র সম্পর্কে তোমার বলা আছে, ষড়যন্ত্র সম্পর্কে বলছে। দেন হলো তোমার ট্রাকিয়াটা ইম্পর্টেন্ট, ট্রাকিয়া সম্পর্কে বলছে। দেন ব্রঙ্কাস ব্রঙ্কিয়াল এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো সম্পর্কে হালকা পাতলা বলছে। বাট এই যে অ্যালভিউলাস আছে, তো এই অধ্যায়তে তোমার ফুসফুসের পরে মানে যদি কোনো কিছু ইম্পর্টেন্স থাকে সেটা হলো তোমার মূলত অ্যালভিউলাস। এটা ইংলিশে এইভাবে লেখে অ্যালভিউলাস, বা বাংলায় এটা লেখে অ্যালভিওলাস। তো অ্যালভিওলাসটা তোমার এই অধ্যায়তে তোমার ফুসফুসের পরে যদি কোনো কিছুর ইম্পর্টেন্স থাকে সেটা হলো তোমার এই অ্যালভিওলাসের ইম্পর্টেন্স আছে। তো এখন অ্যালভিওলাসটা জিনিসটা কি, জিনিসটা হলো এই ফুসফুসের ভিতরে তোমার অসংখ্য অ্যালভিওলাস আছে, অর্থাৎ অসংখ্য অ্যালভিওলাস মিলে তোমার মূলত এই ফুসফুসটার তৈরি। তো এই অ্যালভিওলাসের কাজটা কি, অ্যালভিওলাসের কাজটা আগেই বলছি, এটা কি করে, এটা হলো মূলত এর মেইন কাজ কি, এর মেইন কাজ হলো এই রক্তের সাথে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা আদান প্রদান করা। তো মূলত ফুসফুসের তো মেইন কাজই ওইটা, আর ওই কাজটাই মূলত এই অ্যালভিওলাস করে। তো এই অধ্যায়টা তোমার অ্যালভিওলাস সম্পর্কে মোটামুটি একটা ভালো মানে বড় করে একটা ধারণা দিয়ে আছে যে অ্যালভিওলাসের গঠনটা কেমন, এখানে কোন কোষ থাকে, এর আর কি কি থাকে সব বলা আছে। দেন এটা কি কি কাজ করে, ওই কাজ সম্পর্কে সবকিছু অ্যালভিওলাস সম্পর্কে বলা আছে। এই হলো মানে মূলত মানে গঠনটা, মানে এই অর্গ্যান গুলা সম্পর্কে প্রথমে তোমার এরা একটা ধারণা দিয়ে নিছে। তারপরে এরা কি করছে, এরা হলো তোমার এই ধারণা দিছে হলো এই সম্পর্কে তোমার হলো এই শোষণটা, যে শোষণটা আসলে কিভাবে হয়, শোষণটা কিভাবে হয়, যে কার্বন ডাইঅক্সাইড রক্তের ভিতরে গেল, অক্সিজেন বেরোলো, কোষের ভিতরে গেল। তো এই শোষণটা সম্পর্কে, অন্তঃশোষণ বহিঃশোষণ সম্পর্কে এরা একটা ধারণা দিছে যে কোন প্রসেসে এই জিনিসগুলো হয়, কিভাবে আমরা এই যে কার্বন অক্সিজেনটা মানে আমরা তো আমি তোমার মেইনলি মানে জাস্ট বলে দিলাম যে অক্সিজেন আমরা গ্রহণ করলাম, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলাম। মানে এর ভিতরে তো একটা প্রসিডিউর আছে, তো ওই পুরো প্রসিডিউরটা মানে বহিঃশোষণের পুরো প্রসিডিউরটা অধ্যায়ে বলা আছে। অন্তঃশোষণের প্রসিডিউরটা বলা নাই, কারণ এই মানে অন্তঃশোষণের প্রসিডিউরটা তোমরা হলো বোটানির হলো আহ 9 নম্বর অধ্যায়, বোটানির 9 নম্বর অধ্যায় উদ্ভিদের শরীরবৃত্ত,
তো ওইখানে শোষণ সম্পর্কে জানবা, ওইটাই মূলত অন্তঃশোষণ। তো ওইটা ওইখানে বলা আছে, তাই এখানে অন্তঃশোষণ সম্পর্কে বলা নেই, এখানে মূলত তোমার বহিঃ শোষণের উপরে এরা ফোকাসটা করছে। তো বহিঃ শোষণ সম্পর্কে এখানে বলা থাকবে, দেন হলো এখানে কি বলা থাকবে, এখানে আরো মানে মানে এই হলো এই অধ্যায়ের হলো ফার্স্ট পার্ট, মানে শোষণ আর ফুসফুস এই দুইটা নিলে এই অধ্যায়ের ফার্স্ট পার্ট শেষ। তো সেকেন্ড পার্টে কি, সেকেন্ড পার্ট মূলত তোমার রোগ সম্পর্কে আলোচনা করছে। এখানে মেইনলি তোমার দুইটা রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, একটা হলো তোমার সাইনোসাইটিস, আর একটা হলো ওটাইটিস মিডিয়া। তো সাইনোসাইটিস কি, আমাদের মুখে তোমার হলো সাইনাস নামে একটা মানে আছে, মানে আমাদের মুখে, মুখে বলতে এই মুখের এই পুরা পাটটা, এই নাকের কোনায়, তারপরে এই সব জায়গায় তোমার কিছু মানে কি বলবো, তোমার চার জোড়া মানে গর্ত টাইপের আছে, মানে জোড়ায় জোড়ায় করে গর্ত থাকে। তো ওইগুলাকে হলো মূলত সাইনাস বলা হয়। তো এই সাইনাসে কি হয়, এই সাইনাসে তোমার মানে কি বলবো, সাইনাস গুলো নর্মালি এখানে বাতাস জমা থাকে, এখানে বাতাস জমা থাকে, বাট মানে এগুলাতে যদি মানে আমাদের বডিতে মানে কোনো মানে জীবাণু আক্রমণ বা কোনো কারণে এই সাইনাস গুলাতে কি হয়, এক ধরনের মানে লিকুইড লিকুইড চলে যায়, মানে একটা সংক্রামক লিকুইড চলে যায়, অর্থাৎ ওই লিকুইডের মধ্যে তোমার বিভিন্ন অণুজীব থাকে। তো ওটা সাইনাসের ভিতরে চলে গেলে আমাদের বডিতে একটা রোগ দেখা যায়, ওই রোগটাকে তোমার সাইনোসাইটিস বলা হয়। তাই আমাদের এই অধ্যায়তে ওই সাইনোসাইটিস সম্পর্কে একটা ভালো ধারণা দিছে, যে সাইনোসাইটিস মানে আমাদের প্রথমে বলছে যে আমাদের বডিতে সাইনাস আছে, চার জোড়া সাইনাস আছে, ওইগুলা সম্পর্কে বলছে। দেন বলছে এই সাইনোসাইটিস রোগটা কিসের কারণে হয়, এটা হলে আমাদের কি মানে কি কি লক্ষণ দেখা যায়, দেন হলো এটা হয়ে গেছে এখন কি করা উচিত, এইগুলা সম্পর্কে মোটামুটি ধারণা দিচ্ছে। দেন ওটাইটিস মিডিয়া, তো ওটাইটিস মিডিয়া কি, ওটাইটিস মিডিয়া হলো আমাদের কানের একটা সমস্যা, মানে কানে মূলত প্রদাহ হয়, মানে পুড়ে যায় এরকম একটা অবস্থা। তো আমাদের কানকেও আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, মানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটা তোমরা পরে যখন এই যে আহ 8 নম্বর অধ্যায় যখন পড়বে, 8 নম্বর অধ্যায়টা আলাদা আলাদা ভাবে তোমার চোখ সম্পর্কে বলা হয়েছে, কান সম্পর্কে বলা হয়েছে। তো 8 নম্বর অধ্যায় তুমি যখন পড়বা তখন তুমি জানতে পারবা যে এই মানে এই কানের তিনটা অংশ থাকে, একটা হলো বহিকর্ণ, একটা মধ্যকর্ণ, একটা হলো অন্তকর্ণ। তো এই তিনটা পার্টের ভিতরে যে মধ্যকর্ণটা আছে, তো এই মধ্যকর্ণটা মূলত এই মধ্যকর্ণে যদি তোমার এরকম মানে সাইনোসাইটিসের মধ্যে ওই যে যেরকম লিকুইড জমা হয়েছে, মানে অনুজীব অনুজীব যুক্ত লিকুইড সাইনাসে জমা হওয়ার কারণে সাইনোসাইটিস হয়। এই মধ্যকারণেও যদি এরকম এই অণুজীবযুক্ত লিকুইডটা যদি জমা হয়ে যায়, বা কোনো কারণে কোনো একটা মানে অণুজীবযুক্ত এই লিকুইডটা যদি মধ্যকর্ণে তোমার এরকম জমা হয়, দেন একটা রোগ দেখা যায়, ওটাকেই ওটাইটিস মিডিয়া বলে। সেম ওয়েতে এই অধ্যায়ে তোমার ওটাইটিস মিডিয়ার বৈশিষ্ট্য বলা আছে, দেন হলো ওটাইটিস মিডিয়া হইলে কি করা উচিত, এর লক্ষণ কি, মানে সবকিছু বলা আছে। এছাড়াও এই অধ্যায়তে আরেকটা জিনিস বলা আছে, তোমার এই যে ফুসফুসিস রিলেটেড বিভিন্ন রোগ, যেহেতু আমরা ফুসফুসের অধ্যায় বসছি, তো ফুসফুস সম্পর্কে তো আমাদের জানা লাগবে। তো এই অধ্যায়তে তোমার ফুসফুস রিলেটেড বিভিন্ন কিছু বলা আছে, যে মানে কিভাবে তোমার এই মানে ফুসফুসের বিভিন্ন রোগ সম্পর্কে বলা আছে এই অধ্যায়তে। রোগ বলতে তোমার ফুসফুসেরও বিভিন্ন রোগ হয়, মূলত ফুসফুসের রোগটা মানে হয় হলো তোমার সিগারেট খাওয়ার কারণে, সিগারেটের কারণে মূলত আমাদের ফুসফুসের রোগ হয়। এছাড়াও আরো কিছু কারণে আমাদের ফুসফুসের রোগ হয়। এরকম কিছু রোগ আছে তোমার হলো এমফাইসেমা একটা ফুসফুসের রোগ, তারপরে ব্রঙ্কাইটিস একটা ফুসফুসের রোগ, তারপরে হলো নিউমোনিয়া একটা ফুসফুসের রোগ, এরকম বিভিন্ন, তারপরে হলো পিলিউরিটি একটা ফুসফুসের রোগ। এরকম বিভিন্ন ফুসফুসের রোগ সম্পর্কে একদম মানে মানে একদমই 2-3 লাইনে এই কয়েকটা ফুসফুসের রোগ সম্পর্কে তোমাকে একটা ধারণা দিছে। তো এই হলো মূলত তোমার 5 নম্বর অধ্যায়, যেখানে মূলত তোমার ফার্স্ট পার্টে ফুসফুস আর শ্বসন সম্পর্কে বলছে, সেকেন্ড পার্টে কিছু রোগ সম্পর্কে বলছে। অনেক ছোট একটা অধ্যায়। তো এই হলো তোমার 5 নম্বর অধ্যায়। তো পাস শেষ করলাম, দেন আমরা আমাদের 6 নম্বর অধ্যায়তে আসি। তো 6 নম্বর অধ্যায় আসলে কি নিয়ে আলোচনা করে, 6 নম্বর অধ্যায় মূলত আমাদের আরেকটা ভাইটাল অর্গান, যেটাকে আমরা কিডনি বলি, আমরা কিডনি হিসেবে চিনি, বাট এটাকে তোমার বাংলায় শুদ্ধ বাংলা ভাষায় কি বলে, বৃক্ক বলে। তো আমরা মানে ইংলিশ যে নামটাই কিডনি ওইটাই আমরা চিনি, বাট এটাকে বাংলায় হলো বৃক্ক বলে। তো এই 6 নম্বর অধ্যায় মূলত আমাদের বৃক্ক নিয়ে আলোচনা করছে। তো বৃক্ক নিয়ে আলোচনা বলতে মানে ধরো সবারই একটা তন্ত্র আছে, যেমন এই যে আমরা রক্ত বললাম, তো রক্তের একটা তন্ত্র আছে, যে রক্ততন্ত্র মানে রক্ত সংবহন তন্ত্র বলা হয় যেটা, যার ভিতরে কি আছে, যার ভিতরে তোমার হলো এই যে রক্ত আছে, হৃৎপিণ্ড আছে, ধমনী আছে, শিরা আছে, এইগুলো আছে। দেন এই অধ্যায়তে আমরা পরিপাক তন্ত্র সম্পর্কে বললাম, যার ভিতরে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পাকস্থলী, যকৃৎ, এইগুলো আছে। দেন এই 5 নম্বর অধ্যায়তে আমরা শোষণ তন্ত্র সম্পর্কে বললাম, যার ভিতরে কি আছে, ফুসফুস আছে, অ্যালভিউলাস আছে, ষড়যন্ত্র আছে, নাসাগহ্বর আছে, নাসারন্ধ্র আছে, এইগুলো আছে। তো এইখানে যে কিডনি নিয়েও একটা তন্ত্র গঠিত হয়, সেটাকে কি বলে, সেটাকে রেচন তন্ত্র বলা হয়। রেচন তন্ত্র অর্থাৎ হলো তোমার কিডনির যে তন্ত্র, ওটাকে কি বলে, রেচন তন্ত্র। অর্থাৎ এই অধ্যায় তো মূলত তোমার কিডনি নিয়ে আলোচনা করছে, বাট মূলত এই অধ্যায়গুলো মূলত একটা তন্ত্র নিয়ে আলোচনা করে। তো এই অধ্যায়টা মূলত আগের অধ্যায় কি শোষণ নিয়ে আলোচনা করতেছিল, আর এই অধ্যায় তোমার রেচন নিয়ে আলোচনা করবে, রেচন নিয়ে আলোচনা করবে। তো রেচন নিয়ে আলোচনা করছে তুমি অধ্যায়টাও, এটাও একটা ছোট অধ্যায়। তো অধ্যায় শুরুতে তুমি যখন ঢুকবা,
অধ্যায় শুরুতে ঢুকলে তুমি প্রথমে কিছু মানে অর্গ্যান সম্পর্কে জানতে পারবা, মানে যারা এই রেচন অঙ্গের সাথে সংশ্লিষ্ট। তো মেইন অর্গ্যান হলো তোমার কিডনি বা বৃক্ক, এইগুলা বাদেও আরো তিনটা এক্সট্রা অর্গ্যান আছে। কি কি আছে? ইউরেটার, ইউরেথ্রা মানে ইউরেটার, ইউরেটার একটা অর্গান, তারপরে হলো মূত্রনালী, আর হলো মূত্রথলি। এই হলো চারটা জিনিস, তাহলে ইউরেটার, মূত্রনালী, মূত্রথলি আর কিডনি বা বৃক্ক। তো এই হলো চারটা অর্গান রেচন তন্ত্রের সাথে সংশ্লিষ্ট। তো এই রেচন তন্ত্র আসলে কি করে? শোষণ তো মূলত আমাদের এই শ্বাস গ্রহণ এইগুলাতে সাহায্য করে। তো রেচন তন্ত্র মূলত কি করে? রেচন তন্ত্র হলো আমাদের বডি থেকে যে মূত্রটা বেরোয়, তো এই মূত্রটা মানে কিভাবে বেরোয়, কোন প্রসিডিওরে বেরোয়, তো এই প্রসিডিওর পুরো জিনিসটা কন্ট্রোল করে হলে এই রেচন তন্ত্র। অর্থাৎ রেচন তন্ত্রের মূল কাজ হলো আমার বডি থেকে এই মূত্রটা বের করা। তো এই মূত্র বের করার সাথে সংশ্লিষ্ট তন্ত্র হলো রেচন তন্ত্র। এখানে চারটা জিনিস কাজ করে, তো ইউরেটার, মূত্রনালী আর মূত্রথলি, তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো সম্পর্কে হালকা একটু ধারণা দিছে। বাট মূল ইম্পর্টেন্স হলো তোমার কিডনি বা বৃক্ক। তো এই অধ্যায়তে ওরা এটার উপরেই ফোকাস করছে, ওরা তোমার বলছে যে কিডনি মানে আসলে এটা অনেক কমপ্লেক্স একটা অর্গান, এর ভিতরে বিভিন্ন জিনিসপত্র আছে, এর ভিতরে বিভিন্ন, আমি তোমরা যদি আমার ইসের ভিডিওটা করতাম, মানে মানে ওই ভিডিওটা যদি করে থাকো, যে আমি ওইখানে তোমাদের বায়োলজি গ্রামার বলছিলাম, মানে বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে তোমাদেরকে বলছিলাম যে এগুলো ল্যাটিন বা গ্রিক এই ওয়ার্ড গুলো বায়োলজিতে ইউজ করা হয়। তো ওইখানে আমি তোমাদেরকে একটা ওয়ার্ড বলছিলাম রেনাল। তো আমি তোমাদেরকে আগে বলে রাখছিলাম যে এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। তো ওইটা যদি তোমরা করে থাকো তাহলে তোমরা জানতে পারবা, যে এই অধ্যায় পড়লে তোমরা বুঝতে পারবা যে মানে ওই ভিডিওটার আসলে একটা গুরুত্ব আছে। কারণ এই যে কিডনি বা বৃক্ক, এই কিডনি বা বৃক্কের ভিতরে বিভিন্ন অংশ আছে, এর বিভিন্ন পার্ট আছে, তো প্রতিটা পার্টের নামের আগে এই রেনাল ওয়ার্ডটা যুক্ত আছে। কোথাও তোমার কিডনি নাই, কোথাও তোমার বৃক্ক নাই, কোনো নামের সাথে কিডনি বা বৃক্ক পাবা না, বাট সব নামের সাথে তুমি রেনাল পাবা। যেমন নামগুলা কিরকম, তোমার রেনাল প্যাপিলা, তারপরে হলো রেনাল পিরামিড, তারপরে হলো তোমার হলো রেনাল পেলভিস, তারপরে এবং আরো কিছু আছে, তোমার বোমেন্স ক্যাপসুল আছে, গ্লোমেরুলাস আছে, তারপরে এরকম বিভিন্ন অংশ আছে। তো এই হলো এই জিনিসগুলা। তো এই কিডনিতে মানে ওই কিডনি যখন আলোচনা করছে, এই রেনাল প্যাপিলা, রেনাল পিরামিড এইগুলো সম্পর্কে হালকা পাতলা একটা আলোচনা করে এই তোমার কিডনি নিয়ে মূলত আলোচনাটা করছে। তো কিডনি নিয়ে আলোচনা করছে, করার পরে তোমার লাস্টে আরেকটু মানে কিডনির পরে আরেকটু বলা আছে, মানে কিডনির আসলে কাজটা কি, এটা মানে আমাদের বডিতে যে শুধু মূত্র বের করে দেবে শুধু এই কাজ না, এইগুলা বাদেও এটা আরো সাইড বাই সাইড আরো কিছু কাজ করে। তো ওই কাজগুলো সম্পর্কে তোমার মোটামুটি একটা ধারণা এই মানে এই কিডনির পরে দিয়ে আছে। তারপরে একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাকে তোমার কি বলা হয়? নেফ্রন বলা হয়। নেফ্রন বলা হয়। নেফ্রন বলা হয়। তো নেফ্রন সম্পর্কে আমরা 9-10 পড়ছি, তোমরা 9-10 মানে নেফ্রন সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা হালকা পাতলা পরিচিত। তো নেফ্রনটা কি? নেফ্রনটা হলো এই কিডনির একক। অর্থাৎ কিডনির ভিতরে তোমার কিডনিটা তো মূলত কিডনির ভিতরে অনেক জিনিসপত্র থাকে, বললাম রেনাল প্যাপিলা আছে, রেনাল পিরামিড আছে, বোমেন্স ক্যাপসুল আছে, গ্লোমেরুলাস আছে। বাট মানে কিডনির কাজ কি? কিডনির কাজ হলো মূত্রটা মানে মূলত আমাদের দেহ থেকে বের করা। তো কিডনির ভিতরে ওই যে বললাম না ফুসফুস, ফুসফুসের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, ব্রঙ্কাস আছে, ব্রঙ্কিওল আছে, শ্বাসনালী আছে, অ্যালভিওলাস আছে। বাট এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্স কোন অংশটা? সবচেয়ে ইম্পর্টেন্স হলো তোমার অ্যালভিওলাস। এর জন্য ফুসফুসের একককে অ্যালভিওলাস বলা হয়। তেমনই ভাবে তোমার কিডনিতেও এই যে বিভিন্ন কিছু আছে, নেফ্রনও আছে। বাট এর ভিতরে এই বিভিন্ন কিছুর মধ্যে মূলত ইম্পর্টেন্স থাকার মূলত ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি হলো নেফ্রনে। নেফ্রনের ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি, এর জন্য কিডনির একককে তোমার নেফ্রন বলা হয়। সেম ওয়েতে তো এই নেফ্রন সম্পর্কে তোমার একটা মানে অন্য মানে অংশ সম্পর্কে হালকা পাতলা একটা আলোচনা দিছে। বাট নেফ্রন সম্পর্কে বিস্তারিত একটা মানে ভালো মতো একটা আলোচনা দিয়ে দিছে, যে এই মানে এই নেফ্রনের মানে একটা গঠন দিছে, যে এর গঠনটা কিরকম হয়। তারপর নেফ্রনকে তোমার তিনটা ভাগে ভাগ করা যায়। নেফ্রনকে তোমার হলো মানে নেফ্রন সম্পর্কে মোটামুটি তোমার একটা মানে ভালো একটা মানে ধারণা দিয়ে দিছে, যে নেফ্রনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এই দুই ভাগের ভিতরে আবার বিভিন্ন ভাগ আছে। মানে এইগুলা তোমার সব বলে দিছে। মানে এটাকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার বৃক্কীয় নালিকা, আরটা হলো তোমার রেনাল, আরেকটা কি, এটা মনে হয় রেনাল পেলভিস বা এরকম কিছু একটা হবে, দুই ভাগে ভাগ করছে। দেন এই বৃক্কীয় নালিকাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রক্সিমাল পেছানো নালিকা, তারপরে হলো তোমার হলো হেনলি লুপ, দেন হলো তোমার হলো ডিস্টাল পেছানো নালিকা, এরকম তিন ভাগে ভাগ করছে। তারপরে হলো ওই পেলভিসকে আবার দুই ভাগে ভাগ করছে। পেলভিস না, ওটার আরেকটা নাম আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। বাট এরকম কিছু একটা রেনাল কিছু একটা হবে, তো এরকম একটা নাম আছে। দেন ওইটাকে আবার দুই ভাগে ভাগ করছে, তোমার হলো বোমেন্স ক্যাপসুল, কোলোমেরুলাস। তো এগুলো সব তোমার নেফ্রনের ভিতরে পড়ে। তো এইগুলা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করছে, কারণ আমাদের বডিতে যে মূত্রটা বের হচ্ছে, রক্ত থেকে তোমার মূত্রটা আসতেছে, মানে রক্ত থেকে তো মূত্রটা প্রথমে আলাদা করায়, মানে মূত্র তোমার প্রথমত আমাদের রক্তের ভিতরে থাকে। দেন এই বৃক্ক কি করে? রক্ত থেকে এই মূত্রটা আলাদা করে দেন হলো আমার বডি থেকে বাইরে বের করে দেয়।
তো বৃক্ষ কিভাবে আমাদের রক্ত থেকে এই মূত্রটাকে আলাদা করতেছে ওই জিনিসটা একদম বিস্তারিত তোমার এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে। আর ওইটা মূলত মানে বৃক্ষই মানে ওই যে অ্যালভিউলাস কি করতেছিল, রক্ত থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় কিন্তু অ্যালভিউলাস ঘটাচ্ছিল। এখানেও তোমার কিডনি হলো রক্ত থেকে মূত্র বের করে, বাট মূলত ওই কিডনি যে নেফ্রন থাকে, নেফ্রনই এই কাজটা করে। এখানে নেফ্রন সম্পর্কে একটা ধারণা দিছে, এর গঠন সম্পর্কে একটা ধারণা দিল, দেওয়ার পরে তোমার বলছে যে এই রিচনটা মানে কিভাবে তোমার রক্ত থেকে মূত্রটা বের হয় ওই জিনিসটা সম্পর্কে তোমার একটা ধারণা দিছে, ভালো মতো একটা এরা ধারণা দিয়ে দিছে। দেন অধ্যায়ের লাস্টের দিকে তোমার তেমন কিছু একটা মানে এইগুলা নিয়ে তোমার মূলত অধ্যায়। তো এই অধ্যায়ের লাস্টের দিকে আরেকটা জিনিস নিয়ে বলছে ডায়ালাইসিস, এটাও তোমরা 9-10-এ পড়ছো ডায়ালাইসিস সম্পর্কে। তো ডায়ালাইসিস কি, ডায়ালাইসিস হলো ধরো আমাদের কিডনি নষ্ট হয়ে গেছে। তো কিডনি নষ্ট হয়ে গেলে এখন কিডনি, ধরো আমাদের বডিতে দুইটা কিডনি থাকে, দুইটার ভিতরে একটা কিডনি নষ্ট হয়ে যায় বা দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে দেন দুইটা উপায় থাকে। হয় তোমার কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে, কিডনি ট্রান্সপ্লান্ট করা বলতে আরেকজনের বডি থেকে কিডনি নিয়ে তোমার বডিতে বসানো লাগবে। আর ওটা না করলে তোমার ডায়ালাইসিস নামে একটা প্রসেস আছে, এখানে কি হয়, এখানে এরা মানে এই প্রসেসে তোমার বডি থেকে রক্তটা বের করা হয়, মানে মেশিং এর মাধ্যমে বডি থেকে পুরো রক্ত বের করে দেন ওইখান থেকে তোমার এই মূত্র বের করে বাইরে বের করে আবার রক্তটা বডির ভিতরে ঢুকানো হয়। তো ওই ডায়ালাইসিস প্রসেসটা তোমার সম্পর্কে তোমার এই অধ্যায়তে বলা আছে যে এই ডায়ালাইসিসটা কিভাবে করতে হয়, এর জন্য কি কি লাগে ওইগুলো তোমার বলা আছে। দেন ওই মানে কিডনি প্রতিস্থাপন সম্পর্কে হালকা পাতলা বলা আছে, এরকম বিভিন্ন কিছু সম্পর্কে বলা আছে। দেন এই হলো কিডনির সাথে একটা প্রসেস আছে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন হলো একটা প্রসেস যার মাধ্যমে আমাদের বডিতে পানির সাম্যতা বজায় থাকে, অর্থাৎ পানির একটা সমতা বজায় রাখে। তো এই অসমোরেগুলেশন মূলত করে হলো কিডনি। তো এই অসমোরেগুলেশন সম্পর্কে একটু বলা আছে। তো এই বিভিন্ন কিছু নিয়ে মূলত আমার এই 6 নাম্বার অধ্যায়টা। এই হলো আমার 6 নাম্বার অধ্যায়, যেখানে মূলত আমাদের ভাইটাল অর্গান কিডনি বা বৃক্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আর এর একক হলো নেফ্রন। নেফ্রনই মূলত এর মূল কাজগুলো করে। এইগুলা নিয়ে আমার এই 6 নাম্বার অধ্যায়টা কাভার হবে। এটাও হলো তোমার 5 নাম্বার অধ্যায়ের মতো অনেক ছোট একটা অধ্যায়। গেল তো এখানে জায়গায় এদিকে হয়ে গেছে, তো 6 পর্যন্ত আমরা কভার করে ফেলছি। তো তোমরা যদি বোটানি ভিডিওটা দেখে থাকো, তো বোটানি ভিডিওটা কিন্তু আমি যে মানে অধ্যায় সম্পর্কে যে ভিডিওটা বানাইছি ওটা কিন্তু পার্ট 1 আর পার্ট 2 তে ভাগ করছি। প্রথমে চাইছিলাম যে দুইটা একসাথে দিতে, বাট একটু বড় হওয়ার কারণে ওইটা মানে একটু আমার আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য ওটাকে আমি পরে 2 ভাগে ভাগ করে দিচ্ছি। তো এই মানে জুওলজিটাও সেম, এটা তো আরো বড় হয়ে গেছিল, তো এটাও আপলোড করতে প্রবলেম হবে, মানে ওইটাই প্রবলেম হচ্ছিল, তো এটাতেও প্রবলেম হওয়ার কথা। তো যে এটাও আমি প্রথমে ভাবছিলাম দুইটা একসাথে করবো, ওরকম ভাবে এডিট করছিলাম। পরে আমার মনে হলো মানে পরে আমি ভাবছিলাম যে এটাও কেউ 2 ভাগে ভাগ করে দিই। তো পার্ট 1 যেখানে শেষ করছি, তোমার এরপরে পার্ট 2 ভিডিওটা পাবা। তো এই পার্ট 1 যেখানে শেষ হচ্ছে ওইখান থেকে তোমার পার্ট 2 ভিডিওটা শুরু হবে। তো এই হলো মানে মানে পার্ট 1 ভিডিও, মানে পার্ট 1-এ মোটামুটি তোমার অধ্যায় সম্পর্কে মোটামুটি আমি একটা ধারণা দিচ্ছি। আর বাকি যেটুকু বাদ আছে ওই ধারণাটা তোমরা পার্ট 2 থেকে পেয়ে যাবা। তো পার্ট 1 ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।